তো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য পাটিগণিতের যে টপিকগুলো পড়তে হবে, ব্যাংক বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন বা প্লাস আদার্স যত আছে, বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার ভিতর মেইন পার্টগুলো হলো, প্রথমে আমাদেরকে জানতে হবে মূলদ, অমূলদ। এটাও একটা আসছিল ওই যে, হ্যাঁ অমূলদ, বিসিএস এও আসে, সব পরীক্ষাতে আসে। এখন মৌলিক, মূলদ অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর হলো ভগ্নাংশ, এই তিনটা আইটেম। এবার প্রাইমারি পরীক্ষায় মূলদ অমূলদ একটা আসছে, আর ভগ্নাংশ বেশ কয়েকটা আসছে, পয়েন্টের বর্গমূল বেশ কয়েকটা, সব মিলে 4-5টা চলে আসছে এক অধ্যায় থেকে। আরো আছে এখানে জোড় বিজোড় সংখ্যা, ক্রমিক সংখ্যা, ভাজক সংখ্যা, এগুলো আছে। তো এই তিনটা হলো মেইন, মনে থাকবে। হ্যাঁ, এই আলোচনাটা। আর আছে লসাগু গসাগু, এটাও ইম্পর্টেন্ট। শতকরা, লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আর কি, অনুপাত সমানুপাত, এখানে একটা টেকনিকে আমি ম্যাথ শিখাই দিই, এখানেও এক সূত্র দিয়ে সব ম্যাথ হয়। এখানে মাত্র হয়তো 3-4টা শর্টকাট দিয়ে আইডিয়া দিই, বেশি আইডিয়া লাগে না, সব ম্যাথই করা যায়। হ্যাঁ, অনুপাত সমানুপাতের উপর যেটা আছে, এর মধ্যে মিশ্রণের যে অঙ্কগুলো আছে, পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো আছে, এগুলো এই অধ্যায়ের মধ্যে আছে। এক টেকনিকে সব করানো হয় খুব ইজিলি, সব ক্লাসই খুবই মজার। গণিতে একটা আনন্দ আছে, সেই আনন্দটা পাওয়া যায় ইনশাআল্লাহ। আর ঐকিক নিয়ম, এই যে এটা সিলেবাসে সরাসরি লেখা নাই, গাণিতিক যুক্তি অংশে বিসিএস প্রিলিতে, কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতে আসে। 45টার মধ্যে 3টা আসছে ঐকিক নিয়ম, মানসিক দক্ষতায়। সিলেবাসে 6টা লেখা, কিন্তু যে কোনো এক্সামের জন্য এটা লাগবে। ঐকিক নিয়মের মধ্যে আবার অনেক আইটেম, এই যে কাজ সময়, কাজ সময়, তারপরে আপনার শ্রমিক দিন, এই দুটা বেশি ইম্পর্টেন্ট। শ্রমিক দিন, এরপরে আছে পুরুষ বালক, আছে পুরুষ ও বালক, আর আছে নৌকা ও স্রোত, নৌকা স্রোত, আর আছে ট্রেন ও প্ল্যাটফর্ম, এই যে ব্রিজ, ট্রেন ও ব্রিজ। আর যে নল এবং চৌবাচ্চার অঙ্ক, নল চৌবাচ্চা আর কাজ সময় একই ফর্মুলা দিয়ে হবে, আর শ্রমিক দিনের আলাদা ফর্মুলা। শ্রমিক দিন থেকে আবার 45-এ কমন পড়ছে প্রিলিমিনারিতে, মেন্টাল অ্যাবিলিটি অংশে। আর নর্মাল 2টা ঐকিক নিয়ম ছিল। নর্মাল, 1 রিম কাগজের দাম 10 টাকা হলে 6 রিম কাগজের দাম কত? 45তম প্রিলির প্রশ্ন, তাহলে গুণ করলেই হয়ে যাচ্ছে। এরকম প্রশ্ন ছিল 2টা, আরেকটা ছিল এই যে এটা, 3টা প্রশ্ন আসছে বিসিএস এ। আর গত 17তম নিবন্ধনে পুরুষ বালকের অঙ্ক আসছে, ওই একটা সূত্র দিয়ে শর্টকাট, আনকমন। এই সূত্রটা কারো কাছেই নাই, আমি বা অল্প কয়েকজন মানুষের কাছে থাকতে পারে, কিন্তু নেটে পাবেন না, অনলাইনে পাবেন। ওইটা দিয়ে করা যায়, খুব মজার একটা সূত্র। আর এগুলো তো আসেই প্রাইমারি পরীক্ষায়। পাটিগণিতের অনেক গড়ের অঙ্ক আছে, এভারেজ, নর্মাল অঙ্ক আসছে 1 থেকে 11 মতো গড়, বা দিল পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি দিল, আর পিতা ও মাতার বয়সের সমষ্টি দিল, দিয়ে বললো পুত্রের বয়স কত।
বা 3 জনের গড় দিল 3 দিয়ে গুণ করে সমষ্টি বানালেন, আর 2 জনের গড় দিল 2 দিয়ে গুণ করে সমষ্টি বানালেন, বিয়োগ করে দিলেন, হয়ে গেল। এরকম অঙ্ক 20 থেকে 25 বার আসছে। গড়ের একটাই সূত্র, সমষ্টি ডিভাইড সংখ্যা, এটা দিয়ে করা যায়, মানে যেটা গাণিতিক গড় আর কি। এই সূত্রটা কি? গাণিতিক গড় মানে গাণিতিক গড়, এরিথমেটিক মিন, সমষ্টি ডিভাইড সংখ্যা, এইটা দিয়ে যত অঙ্ক আছে সব করতে হবে। সবাই লিখছেন? এই হলো পাটিগণিত, আর নাই। ক্লাস 8 এর পরে তো আর পাটিগণিতের অস্তিত্বই নাই। বীজগণিত আর জ্যামিতি উপর লেভেলের পড়া, উচ্চতর গণিতে কোনো পাটিগণিত আছে? এইচএসসি লেভেলে আছে? অনার্স মাস্টার্সে কোথাও নাই। পাটিগণিত দিয়ে মানুষের পড়া শুরু হয় ছোটদের। হ্যাঁ, গুণ যোগ বিয়োগ, হ্যাঁ একটা নামতা, হ্যাঁ বর্গ গুণ, এগুলাই দিয়ে তো পড়াশোনা শুরু হয়। পাটিগণিত দিয়ে শুরু, পাটিগণিত আগে শেষ হয়ে যায়। লেখেন বাস্তব সংখ্যা, লেখেন। বাস্তব সংখ্যার মধ্যে অনেক কিছু আছে, অবাস্তবও আছে, অবাস্তব থেকেও প্রশ্ন আছে। আমরা সংখ্যার একটা চার্ট লিখবো, সংখ্যার চার্ট, শ্রেণীবিন্যাস, এই চার্টটা খুব কাজে লাগবে। সংখ্যা কয় প্রকার দেখেন? সংখ্যা 2 প্রকার। কি? লেখেন বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, এটা লেখেন। এই চার্টটা খুব কাজে লাগবে। বাস্তব অবাস্তব, অবাস্তব আবার 2 রকম হয়, বিশুদ্ধ, বিশুদ্ধ অবাস্তব মানে শুধু অবাস্তব যেটা, আর একটা হলো অবিশুদ্ধ। অবিশুদ্ধ না, এটার আরেক নাম হলো জটিল সংখ্যা, জটিল লিখে দেন, জটিল সংখ্যা। কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বার, ব্রাহ্মণবাড়িয়া থেকে, সিরাজগঞ্জ থেকে, গুড। এইচএসসি লেভেলে জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে বীজগণিত, এইচএসসি লেভেলে। 9-10-এ বাস্তব সংখ্যা নামে অধ্যায় আছে, সবই অধ্যায় আছে, সেই জন্য জটিল এখনো দেয় নাই, তবে যে কোনো সময় দিবে। আর অবাস্তব তো আসছেই। হ্যাঁ, রিয়েল নাম্বার, আবার অবাস্তবের আরেক নাম হলো কাল্পনিক সংখ্যা। কি সংখ্যা? এই জন্য ইংলিশে বলে ইমাজিনারি, ইমাজিনারি নাম্বার। এটা সম্পর্কেও আজকে অল্প ধারণা দিব, যতটুকু দিব আমরা প্রিলির জন্য এনাফ, যদি এটা আলাদা একটা অধ্যায়। জটিল সংখ্যার অনেক ম্যাথ আছে, অত দূর যাবে না, খালি চিনলেই হবে। মূলদ অমূলদের মতো, কোনটি মূলদ কোনটি অমূলদ কোনটি জটিল, চিনতে পারলেই হচ্ছে। আর এই বাস্তব 2 প্রকার, এই যে মূলদ অমূলদ। মূলদ ইংলিশ হলো রেশনাল, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। তাহলে খেয়াল করেন, মূলদের এই শব্দগুলোর মধ্যেই তার মিনিং আছে, সংজ্ঞা আছে। মূলদের ভিতর আমরা একটা মূল শব্দটা দেখতে পাচ্ছি, বলেন কি? মূল। হ্যাঁ, যার মূল পাওয়া যায়, বর্গমূল, ঘনমূল, সুন্দর একটা সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা আসে, তারাই মূলদ। আর অমূলদের কোনো মূল পাওয়া যায় না। আরেকটা শব্দ আছে এখানে দেখেন, রেশিও। কি আছে? রেশিও থেকে রেশনাল আসছে। বলেন যাদেরকে অনুপাত করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তারাই হচ্ছে মূলদ। তার মানে এই দুইটাই এখানে আছে, যদিও আমি এটা আলাদা বিস্তারিত পড়াবো, এবং এটার উপর ঠিক 2টা ক্লাস হবে। আজকে পার্ট 1 চলতেছে, অনেক আইটেম তো। শুধু ভগ্নাংশের গুণ ভাগ বর্গমূল এগুলো শিখাতে আধা ঘন্টা চলে যাবে।
মৌলিক সংখ্যা 100-র বেশি বড় বড় মৌলিক সংখ্যা বের করতেই আধা ঘন্টা চলে যাবে শিখাইতে। আপনি বের করতে পারবেন 20-30 সেকেন্ডে, কিন্তু শিখতে লাগবে প্রায় 30 মিনিটস। 100-র বড় যেটা 200-250-র উপরে মৌলিক, 100 পর্যন্ত তো মুখস্থই করতে পারে, যে কেউ বলতে পারে পটপট করে কথা থেকে কথা বলতে। 100 পর্যন্ত 25টা মৌলিক, এগুলো আপনি মুখস্থ করে ফেলতে পারবেন, এর উপরে আর পারবেন না। 1000 পর্যন্ত মৌলিক কেউ মুখস্থ করতে পারবে? মুখস্থ করলে এর পরের দিন তাকে পাবনায় পাওয়া যাবে। 1000 পর্যন্ত শিখে তাকে দেখতে যেতে হবে। আপনি দেখেন কি পরিমাণ টেকনিক লাগবেই, কোনো উপায় নেই। মূলদ 2 প্রকার লেখেন। একটু একটু ধারণা দিচ্ছি, বিস্তারিত ধারণা আবার পরে দিয়ে দিব। পূর্ণ সংখ্যা লেখেন। কি সংখ্যা? আর লেখেন ভগ্নাংশ, এটা লেখেন। মানে মূলদ এই 2 প্রকারই হয়। এর মধ্যে আবার ভগ্নাংশের পুরোটা মূলদ না, এখানে অসীম যে অংশটা আছে, অসীম অনাবৃত, এটা অমূলদ। মানে বোঝানো হচ্ছে মূলদ কয় রকম হয়, পূর্ণ সংখ্যা হয় আর কি, এটা বোঝানো হচ্ছে। কিন্তু ভগ্নাংশের সব না, ভগ্নাংশের একটা আইটেম আছে ওটাও নিয়ে অমূলদ হয়, যেমন অসীম, যেটা অসীম অনাবৃত পার্ট এটা। আর বাকি সকল ভগ্নাংশ মূলদ, আর যত পূর্ণ সংখ্যা আছে সব মূলদ। পূর্ণ সংখ্যা আবার কয় প্রকার লেখেন? এটা 3 প্রকার লেখেন। পূর্ণ সংখ্যা ইংলিশ কি? ইন্টিজার। মানে এখানে আপনি পুরো অধ্যায়টা চোখে দেখতে পারবেন এই চার্টের মধ্যে, কার ভিতরে কে আছে, কি কি পড়তে হবে। যেমন ভগ্নাংশ নামে আলাদা একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সম্পত্তির ম্যাথ, কোন ভগ্নাংশ কোন ভগ্নাংশটি বড়, কে ছোট, ঠিক আছে? তারপর বলেন গুণ ভাগ, গুণ ভাগ, যেমন একটা গুণ দিছে 0.04, গুণ দিল না, এবার তো দিল, মেন্টাল অ্যাবিলিটি যেগুলো আসে। বর্গমূল, সম্পত্তির ম্যাথ, এছাড়াও বিভিন্ন খুঁটির অঙ্ক আছে ভগ্নাংশ দিয়ে। খুঁটির এত অংশ পানিতে, এত অংশ মাটিতে, এরকম অঙ্ক আছে। আরো আছে, বীজগণিতেও আছে। হ্যাঁ, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় এত, আর এত এত বিয়োগ বা যোগ করলে হয় এত, এরকম লেভেলে কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এছাড়াও বালতির অঙ্ক আছে। হ্যাঁ, এত অংশ পূর্ণ থাকলে বালতির ওজন হয় এত, সম্পূর্ণ পানি ভর্তি থাকলে ওজন হয় এত, বালতির ওজন কত। ফ্র্যাকশনের ম্যাথ সব এক জায়গায় করছি, অনেকগুলো 40-50টা শেখার মতো আছে। তাহলে ফ্র্যাকশন, এখন দেখেন ওরা আলাদা একটা শীট। এটা বলছিলাম কয় প্রকার? 3 প্রকার লেখেন। স্বাভাবিক সংখ্যা, বসেন। কি সংখ্যা? এক্স্যাক্টলি এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেক নাম কি? ন্যাচারাল। আর আছে 0, আর আছে কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা হলো ন্যাচারাল নাম্বার, 0, আর হলো নেগেটিভ। এই দেখেন, তো 0 আর ধনাত্মক মিলে আবার আরেক ধরনের হয় অঋণাত্মক। এটা যখন আমরা অসমতা পড়াই তখন বুঝাই, ঋণাত্মক অঋণাত্মক, মানে দুটাকে একসাথে অঋণাত্মক। হ্যাঁ, 0 আর কি বলেন? ধনাত্মক। হ্যাঁ, এটা আবার সেটের খুব কাজে লাগে, এটা পূর্ণ সংখ্যার এই যে ন্যাচারাল, এটা খুব কাজে লাগে। স্বাভাবিক আবার 2 প্রকার, 2 প্রকার, এটা অনেকে বুঝতে চায় না। এই দেখেন, স্বাভাবিক হলো 2 প্রকার। বলেন জোর বিজোর, জোর আর কি? বিজোর। আরো 2 প্রকার, কিন্তু এটা ভালো করে চিন্তা করতে হবে। বলেন মৌলিক যৌগিক। মৌলিক আর কি? যৌগিক। এই যে দেখেন, যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলে। ইভেন অড, প্রাইম নাম্বার, কম্পাউন্ড নাম্বার।
এখন খেয়াল করেন, এটা অনেকেই প্রশ্ন করে, স্যার তাহলে কি এটা 4 প্রকার? না, 2 প্রকারই। এই 2 প্রকারও সঠিক, ওইটাও সঠিক, মানে 2 ভাগে 2 প্রকার। কি বললাম? হ্যাঁ, বা 2 ভাবে 2 প্রকার বলতে পারেন। ন্যাচারালকে ভাঙলে আপনি অবশ্যই জোর বিজোর পাবেন, আবার ন্যাচারালকে ভাঙলে আপনি ন্যাচারাল থেকেই মৌলিক যৌগিক পাওয়া যাচ্ছে। এই জন্য এটা 2 প্রকার 2 প্রকার। ন্যাচারালটাও খুব ইম্পর্টেন্ট। সেটের অঙ্ক আছে না, সেটে ওই যে 45তমতে আসছে একটা, ওটাতে সবাই ভুল করছে। আমি অঙ্কটা দেখাচ্ছি আপনাদের। তো এই যে চার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কার ভিতর কে আছে। তো একটা প্রশ্ন আসছিল, পিএসসির প্রশ্ন, শূন্য কি ধরনের সংখ্যা? 0 কি ধরনের সংখ্যা? এই রিয়েল নাম্বারের প্রতীক কি? আর। মূলদের প্রতীক হলো কিউ, অমূলদ হলো কিউ প্রাইম। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, জেড। আর এটা ন্যাচারাল মানে এন। এই পাশে একটা বাড়তি টান দিতে হবে, এগুলো অক্ষর না, বলেন সিম্বল। অক্ষর থেকেই প্রতীক বানানো হয়েছে, পুরো অক্ষরটা লিখলে হবে না, শুধু জেড না, জেড এর সাথে আবার টান দিতে হবে। শুধু আর লিখে দেন, নর্মাল আর, এটা রিয়েল নাম্বার বোঝাবে, আর এর সাথে টান দিতে হবে, দেন এটা রিয়েল নাম্বার বোঝাবে। এখান থেকে আমরা বুঝলাম কার ভিতরে কে আছে, উপসেট আকারে লিখছে, সেটের ভিতর উপসেট। তাহলে শূন্য কি ধরনের সংখ্যা, এটা একটা প্রশ্ন, পিএসসির প্রশ্ন। তাহলে শূন্য প্রথমে আছে কার ভিতর, বলেন পূর্ণ সংখ্যা, কিন্তু অপশনে পূর্ণ সংখ্যা ছিল না। না থাকলে পূর্ণ সংখ্যা আবার কার ভিতরে আছে? মূলদ ছিল। মানে মেইনলি প্রশ্নটা করে মূলদ আর অমূলদ থেকে। হ্যাঁ, মানে শূন্য মূলদ সংখ্যা, এটা মূলদ অমূলদই মেইন কনসেপ্ট। ঠিক আছে, ঘুরে ফিরে উত্তরটা মূলদ অমূলদের দিকে চলে যায়, ন্যাচারালে যাবে না। হ্যাঁ, এটা হলো বিশুদ্ধ অবাস্তব, আর ওটা অবিশুদ্ধ, ওটাও আলোচনা করব। তাহলে আমরা, হ্যাঁ, প্রশ্নগুলো এদিকে যায়। তাহলে একটা প্রশ্ন ছিল কি, আমি একটা প্রশ্ন দিলাম না, 0 কি ধরনের সংখ্যা? তো এখানে মূলত বিষয়টা হচ্ছে, অপশনে যদি সবই থাকে, মূলদ অমূলদ, তারপর যদি পূর্ণ সংখ্যাও থাকে, তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা দেখাইতে হবে, কারণ সে আসলে শূন্য তো পূর্ণ সংখ্যার ভিতর, আর পূর্ণ সংখ্যা বললে অটোমেটিক মূলদ বোঝাচ্ছে। আর মূলদ বললেই পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে না, কারণ মূলদের মধ্যে তো কিছু ফ্র্যাকশনও আছে, কাছে যেয়ে পড়বে সেটা। কিন্তু ওটা না থাকলে আপনি কি করবেন, তাই না? ধর আমার বাস্তব সংখ্যা আছে, কি সংখ্যা? কোনটি নয়, বা জটিল এরকম দিল, এনে দিল একটা কোনটি নয় দিয়ে দিই। এখন এখন খেয়াল করেন, মানে এখানে তো দুইটাই সঠিক উত্তর। হ্যাঁ, মানে মূলত বললে তো অটোমেটিক বাস্তবই বোঝাচ্ছে, অনেক সময় বাস্তব এমনি দিয়ে রাখে, সবই তো বাস্তব, মানে যারা অবাস্তব না তারা সবই বাস্তব, মানে অবাস্তব চিনলেই তো হয়ে যাচ্ছে যে কারা অবাস্তব, ওর বাদ দিয়ে সবই বাস্তব। তাহলে এখানে যা বলতেছি এগুলা অ্যান্সারে মূলত অমূলত থাকলে অনেক সময় তার সাথে বাস্তব লিখে রাখে, কিন্তু এটা বললে তো এটা অটোমেটিক বোঝাচ্ছেই এরকম। যেমন আমি একটা ইয়ে দিচ্ছি আপনাকে, প্রশ্ন দিচ্ছি, যদি এরকম থাকে, √49 কি সংখ্যা? এবার আসছিল প্রাইমারিতে যে বর্গমূলের আবার বর্গমূল, এটা তো ডাবল বর্গমূল, এটা ভাষাগত জটিলতা, কিন্তু ম্যাথের কোনো জটিলতা নেই। জটিলতা কিসের মধ্যে? মানে গণিতে না, এটা ভাষাটা না বুঝতে পারলে তখন জটিল হয়ে যাচ্ছে, সমস্যা হয় ভাষায়। গণিতটাকে পেঁচানোর দরকার নেই, গণিত তো ঠিকই তার মতো সে আছে। তাহলে এত কি সংখ্যা দেখেন,
এখন দেখেন মূলদ, আগে এটা শিখেন, তারপর আছে অমূলদ। এটার বিস্তারিত আলাদা ক্লাস হবে। এবার আসেন পূর্ণ সংখ্যায়। দেখেন স্বাভাবিক সংখ্যায়, যে খেয়াল করেন কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এখন এখানে অনেকেই প্রশ্ন করে, যেমন √49, এটার মান কত? √49 মানে 7। এই ধরনের ক্ষেত্রে অনেকে জটিলতায় পড়ে যায়। তখন আমাকে প্রশ্ন করে, স্যার এটা তো স্বাভাবিক। অবশ্যই এটা স্বাভাবিক। 7 কি ন্যাচারাল না? ন্যাচারালের সেটটা আমি এখনই লিখে দিচ্ছি। 7 অবশ্যই স্বাভাবিক। আবার স্বাভাবিক গুলো কার ভিতর আছে? ওই লেখা আছে। তাহলে পূর্ণ সংখ্যা সঠিক। আবার পূর্ণ সংখ্যা কার মধ্যে আছে? ওইভাবে বিচার বিশ্লেষণ করলে সবার আগে কে পড়তেছে? স্বাভাবিক। কিন্তু আমি তখন ব্যাখ্যাটা দিয়েছিলাম এরকম, যে এই ধরনের প্রশ্নের উত্তর স্বাভাবিক থাকলেও স্বাভাবিক হয় না কেন? মনে করেন মানটা স্বাভাবিক আসছে, এরকম অনেক প্রশ্নই আসছে আছে যাদের বর্গমূল স্বাভাবিক, ন্যাচারাল, কিন্তু তারপরও সেটা মূলদই দাগাইতে হয়। কারণটা কি? আবার যদি বলতো এটার আবার বর্গমূল, তাহলে যে এবার যেটা সেটা অমূলদ, কিন্তু অ্যান্সার হয় মূলদ অমূলদের মধ্যে। অ্যান্সার এই দুটাতেই হয়, যদিও এটা এটা মিন করতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, তখন আমি তাকে ব্যাখ্যা দিলাম যে প্রশ্নে কি 7 সরাসরি ছিল? 7 সংখ্যাটা কি সরাসরি দেয়া ছিল, ডিরেক্ট দেয়া ছিল? আমার কথা কি বোঝা যাচ্ছে? বাংলাও বুঝে না মানুষ, কি যে বিপদে আছি। বাঙালি বাংলা বুঝে না। আমি বলছি 7 কি সরাসরি ছিল? সরাসরি তো 7 ছিল না। সরাসরি থাকলে অ্যান্সার হইতো এইটা। বুঝেন কথাটা? রুট দিয়ে দিছে না, এটা দ্বারা বোঝাচ্ছে এর কি মূল আছে কি নাই? বলেন আছে। এই কারণে মূলদ, মানে মূল দিয়ে বুঝাইছে। তাইলে এটা রেজাল্টটা 7 হওয়া সত্ত্বেও আমরা ন্যাচারাল দাগাইতে পারতেছি না, এমনকি অপশনে থাকা সত্ত্বেও। এখন কেন এটা এরকম হলো আরেকটা ব্যাখ্যা দিই। প্রথমে বললাম যে মূল দিয়ে তারা এটা চ্যালেঞ্জ করছে, যেটাকে মূল আছে কি নাই। দ্বিতীয়টা হলো, আপনি যখন কোনো এই 7 দিয়ে কথা বলেন তখন সেটা স্বাভাবিক বোঝায়। যেমন ভাই আমাকে 7টি কলম দেন। কয়টি কলম? 7টি কলম দেন। তার মানে এটা ন্যাচারালি আপনি আলাপটা করছেন। 7 বলছেন মানে ন্যাচারাল, ন্যাচারাল মানে অথবা পূর্ণ, এটা নাই তার মানে এটা। কিন্তু আপনি যখন কোনো দোকানে গিয়ে বলবেন ভাই √49টি কলম দেন, একই তো কথা। আপনি গিয়ে দোকানে বলবেন ভাই √49টি কলম দেন আমাকে, যখন √49টি বলবেন তখন কি আপনি আলাপটা স্বাভাবিকভাবে করছেন? এই যে স্বাভাবিক না। তার মানে অনেকেই এগুলা বুঝায় না, এটার মানটা বের করে তারপর পেঁচায়, এই এটা তো এটা। এই পেঁচ তার নিজস্ব সৃষ্টি, কারণ প্রশ্ন তো এটা না। সে একটা বের করে তারপর এগুলো পেঁচাচ্ছে। তখন ভাবতে হবে যে প্রশ্ন তো এটা, প্রশ্ন তো এটা, ওটা তো ন্যাচারাল না। √49 তো ন্যাচারাল না। এভাবে আপনি আলাপ করেন বাইরে, কি তাহলে বিষয়টা ন্যাচারাল হইলো? ন্যাচারাল হলো। 2 কেজি চিনি দেন, আপনি কি বলেন √4 কেজি চিনি দেন, তাহলে আলাপটা তো আর স্বাভাবিক হইলো না। ওই যে ওখানে সুবহানাল্লাহ বলছে। একজন বলছে স্যার আপনাকে সুন্দর লাগছে। ও মা, এ কি বলে? রুট থাকলেই অ্যান্সার মূলদ বা অমূলদ এই দুটার মধ্যে আসবে, ঠিক আছে? এরকম তো আর থাকে না, প্রশ্ন থাকেই এরকম দিয়ে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, অসাধারণ লিখছে। যাক, তাহলে আমি সামনে আগে দেখেন দুটা সেট লিখি। আলোচনা শেষ নাই, এগুলো 5-7 ঘন্টা আলোচনার ক্ষমতা রেখে আমি। স্বীকার করছেন? এগুলো অনেকে বুঝে না। তাহলে জিরো বুঝছেন, আর এগুলো একটু দেখবেন। এই দুইটা সেটের অঙ্কে কাজে লাগে। বলেন, এই যে এন আর কি জেড, ন্যাচারাল, স্বাভাবিক, আর কি বলেন পূর্ণ। এই দুইটা, এই দুইটা সেটের অঙ্ক আছে না, সেটের অধ্যায়, ওখানে এই দুইটা প্রচুর থাকে। আর বাকিগুলো থাকে না কোনোদিনও। কিউ আর আর বললে তো কেউ খুঁজেই পাবে না কি বলছে, সবই আছে। আচ্ছা, এটা একটু দেখাই, তারপরে আমরা অবাস্তব দিয়ে আলোচনা শুরু করতেছি। আরেকটা শ্রেণীবিন্যাস আছে, ভগ্নাংশের একটা প্রকারভেদ আছে। এটা এখানে আটবে না, এই জন্য দিই নাই। মূল অধ্যায়টা এখানে আছে। এন এর ভিতর কারা আছে দেখেন, দেখেন এটা লেখেন, খুব কাজে দিবে। এমনকি প্রবাবিলিটি অধ্যায়ও কাজে দেয়। 1 থেকে শুরু করে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা আছে
অসীম পর্যন্ত, এরাই হলো হ্যাঁ অসাধারণ ক্লাস, অনেকে লিখছে, অসংখ্য ধন্যবাদ। না মজা পেলে এগুলো বলবো, কাহিনী তো অনেক আছে, ইতিহাসও আছে, কিভাবে শূন্য আসলো সব কাহিনী আছে, কিন্তু মেইন মেইন পড়া দিব যাতে অল্প সময় সবাই কমন পায়। মজা দিলেই তো হবে না, কমন দরকার। আর প্যাচ গোজ যা আছে এগুলো দেখাবো। ন্যাচারাল আর জেড যদি বলে জেড, তাহলে আপনার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে দেখেন এগুলো আপনি কমন পাবেনই সেট পড়তে গেলে। একদম -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে একেবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু কোনো ফ্র্যাকশন হইতে পারবে না, এটার নামই পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, পূর্ণ, ঋণাত্মক ধনাত্মক শূন্য সহ। হ্যাঁ মাইনাস হবে, কিন্তু ফ্র্যাকশন না থাকলে হলো। আর এর শুধু ধনাত্মক সাইডটার নামই ন্যাচারাল। এবার সেটের অঙ্ক একটা দিচ্ছি, কিভাবে থাকে আর কি, এই দুইটা সেট না চিনলে বিপদ। এটা একটা সেট, স্বাভাবিক সংখ্যার সেট আর কি, পূর্ণ সংখ্যার সেট। এখন দেখেন প্রশ্ন থাকবে এরকম, 45তম বিসিএস এর প্রশ্ন। এই যে এ একটি সেট, এক্স বিলংস টু ন্যাচারাল আর কি, এন ন্যাচারাল নাম্বার সদস্য, যেন সাচ দ্যাট, এটা বলে, আর এটা হলো এপসাইলন চিহ্ন, এটা সদস্য বোঝায়। এক্স ইন এন, এক্স এন এর ভিতর যেন এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিচ্ছে, -5x হলে এ সেটের উপাদান কারা আর কি। উপাদান নিচের কোনটি, নিচের কোনটি এটা লেখেন। এই ধরনের ম্যাথ উচ্চতর গণিতে আছে, এবং আমি আমার শিটে সেটে আমি পড়িয়েছি, এবং যে এই বইটাতে বেশ কয়েকটা দেয়া আছে। বইটা হলো আমারই লেখা বই, মন্ডলস ম্যাজিক ম্যাথ। গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা 25 থেকে 27টা কমন আসে, এবার প্রাইমারিতে 20টাই কমন আসছে। এই যে অনেকের কাছে আমার বইটা আছে, এবং পৃষ্ঠা নাম্বার সহ আমি যে আমাদের পেজে দেখেছি, আপনি গিয়ে দেখবেন হুবহু চলে আসছে, অনেকগুলা না হলেও ওই অনুরূপ চলে আসছে, অনুরূপ ম্যাথ 20টাই কমন আসছে। নিবন্ধন প্রাইমারিতে সব কমন আসে, আর বিসিএস এ 2-3টা কম আর কি, মেন্টাল অ্যাবিলিটি যেহেতু আছে সবই চলে আসে, মানে 2-3টা তো এমনিতেই বাদ দেওয়া উচিত মানুষের 30টার মধ্যে। ইচ্ছা করে পিএসসি এমন প্রশ্ন দেয় মানসিক দক্ষতা, একটা দিবে যাতে কেউ না পারে, অন্তত একটা হলেও দিবে যাতে কেউ না পারে। 30-এ 30 এটা ভাবা যাবে না, কিন্তু আপনি প্রাইমারিতে ভাবতে পারেন, নিবন্ধন হতো, বিসিএস এ ভাইবেন না, ইচ্ছা করে দিবে যাতে কেউ না পারে, ভুল হইলেও দিবে যাতে কেউ না পারে। এই এটা আমরা কতটুকু জানি দেখেন, খেয়াল করেন। ওই যে দেখেন এখানে অলরেডি কমেন্টস করতেছে যে অনেক ভালো বই স্যার আমি কিনেছি, আরো একজন লিখছে জি স্যার আমি কিনেছি। ওই আমার শত্রু এটার প্রশংসা করে, অন্তত আমার আমার ব্যক্তিগত আচার আচরণ অনেকের পছন্দ না হইতে পারে, কিন্তু ভালো জিনিস আমার শত্রু এটার প্রশংসা করেছে, বা আমার ক্লাসের নিন্দা আজ পর্যন্ত কেউ করেনি, আগে এটা প্রশংসা করে নিছে। কেউ কেউ বেস্ট বলছে, কেউ কেউ ভালো বলছে, যারা ঠিক মতো পড়ে না পড়লেই বেস্ট এ আখ্যায়িত দিচ্ছে। এটা করার সিস্টেম কি এতটুকু সলভ নাকি? সবাই এটুকু করছে, দেখেন কেন এটা মানে উৎপাদক করলেই তো হচ্ছে। বলেন উৎপাদকের বিশ্লেষণ বা দ্বিঘাতের সূত্র দিয়েও এক্স এর মান বের করা যাবে, তাহলে একটা হবে x-7 x+2, আমি শর্টকাটে করছি আর কি, যে কোনো ভাবে এটাই আসবে। তাহলে এক্স এর মান কয়টা আসলো বলেন, +7 -2 আসে, এবং অপশন এটা দিয়ে রাখছে, একটা অপশন এটা দিছে। আর দেখেন অপশন খ শুরুতেই ভুলটা দিয়ে রাখছে, এটা দুস্থ এবং প্রতিবন্ধীদের জন্য আগে ব্যবস্থা রাখে, আর লাস্টে দিছে এই যে এরকম 7। সবসময় আমরা দেখি বাসের সিট বা যে কোনো জায়গায় এরকম আগে দিয়ে রাখে। বিশ্বাস করেন এটা গাণিতিক কোনো প্রবলেম, ভুল না, ভুলটা হলো ওই যে ভাষা বুঝতে না পারে এরকম সবসময় দেয়। এটাই ছিল 45তম বিসিএস এর সব থেকে কঠিন প্রশ্ন। মানে কি বলেন স্যার এই প্রশ্ন কঠিন? তো ছোটবেলায় আমরা সলভ করেছি, এই দেখেন কঠিনটা কোথায়।
এখানে কি লিখছে, মানে নর্মালি এনটা লেখে না, শুধু এক্স বিলংস টু দিয়ে এরকম একটা দেয়, মানে যা আসবে তুমি নিয়ে অঙ্কটা করবা। এরকম দুইটা দ্বিঘাত সমীকরণ দেয়, কয়টা, দুইটা সেট দেয়, দুইটা দ্বিঘাত দেয়, দুইটা সেট বের করে তারপরে ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো করতে বলে। ইন্টারসেকশন কমন নাও, ইউনিয়ন করো অথবা মাইনাস করো, পুরো সেট বের করো বা পাওয়ার সেট বের করো, সেটে যা যা বলে। এই প্রথম আনকমন প্রশ্ন আসছে, এখানে এন বলার কারণে শুধু পজিটিভ গুলা হবে, কিন্তু সবাই অঙ্কটা করার পরে যখন দেখবে এই যে এটা এটা অপশনে তাই দেবো মা, শুভ কাজে দেরি করতে নাই, আর দেরি নাই, একদম শুভ কাজ সম্পন্ন। বাসায় এসে দেখে গেছে সুইটে কোনটা, শুধু 7। এটা ছিল 45তম বিসিএস এর সব থেকে কঠিন প্রশ্ন এটা, এরকম মানে প্রায় অর্ধেক মানুষ ভুল করে ফেলছে। ঠিক আছে, এরকমই হয়, বেশি সহজ ভেবে বেশি উৎফুল্ল হয়ে মানুষ এই কাজগুলো করে, ইজি মনে করে এই কাজটা করে। সত তাহলে এই যে এন না বুঝার কুফল, খেয়াল না করার কুফল, এন মানে শুধু পজিটিভ গুলোতে। তাহলে বাস্তব সংখ্যার এই বিষয়গুলো তো সব জায়গাতেই আছে, প্রবাবিলিটির অধ্যায় আছে। 45 আরেকটা প্রশ্ন আসছে, 29 থেকে 38 পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সেটাও তো বাস্তব সংখ্যারই প্রশ্ন, মানে আগে মৌলিক চিনতে হবে কারা, টোটাল কতগুলো, যে 45 আসছে। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যার প্রশ্ন। হ্যাঁ ওটাই তো লিখছে, আপনার ক্লাস তো ভালো লাগে স্যার, একজন লিখছে, আমিও কিনছি। আচ্ছা ধন্যবাদ। এক্স স্কোয়ার মাইনাস 5x, হ্যাঁ এটা +14 দিলে তো মিলে না, তাই তো আমি খেয়াল করি নাই, -14ই হবে, তাহলে না বিষয়টা মিলবে, আমি তো তৈরি করলাম। তাইলে আমার এই যে -7 এটা মিলে, হ্যাঁ, কারণ পিছনে মাইনাস থাকলে একটা প্লাস মাইনাস আসে, আর এখানে প্লাস থাকা মানে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, ওটাই তো আমি তো এভাবে সুন্দর করে শিখাই কয়েক সেকেন্ডে। তো যাই হোক, আমি তো আগেই বলছি যে এক্স্যাক্টলি এর আশপাশে অঙ্কটা, ওই তো এখন তো ঠিক হয়ে গেল, কারণ যে এই মাইনাস আর প্লাসের গুণফলটা তো মাইনাস, ঠিক আছে কিনা, কারণ এটা প্লাস দিলে তো এমনি মিলেন, কারণ এই দুটা গুণ করলে তো আমার -14 চলে আসতেছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমার আলোচ্য তো এখানে না, আলোচনাটা বুঝতে পারছেন কোথায়, আলোচনা তো এখানেই না, আমার আলোচনা হচ্ছে এখানে, এই যে এখানে মূল জায়গা কোনটা, এই যে এইটাতে ফোকাস করতে, এই যে এন এর কারণে শুধু একটা নিতে পারবে না, যদিও দুইটা আসছে। আচ্ছা, মন্ডস ম্যাজিক ম্যাথ জাস্ট অসাধারণ, অসংখ্য ধন্যবাদ হেমায়ত মোল্লা। এখন চলেন অবাস্তব দিয়ে শুরু করি, কি লিখবো, অবাস্তব। অসাধারণ ক্লাস একজন লিখছে, অসংখ্য ধন্যবাদ। কি কাজে লাগতেছে তো, দেখাচ্ছি, এগুলো তো আপনি পাবেনই, তাও বুঝে দিচ্ছি। তাহলে অবাস্তব সম্পর্কে দেখেন, অবাস্তব থেকে প্রশ্ন আসে, কেউ কথা দিয়ে কথা রাখে না, পিএসসিও রাখে না। হ্যাঁ, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই, সময় যেহেতু আর দুটা ক্লাস তো ওটা পরে আর মিসিং হয়ে যায়, অবাস্তবটা পরে লেখেন। পিএসসিও কথা রাখে না, লিখছে বাস্তব, দিয়ে দিছে অবাস্তব, কারণ বুঝাচ্ছে যে বাস্তব বুঝতে হলে তোমাকে অবাস্তব সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা বুঝাচ্ছে। এই যে ভগ্নাংশ কয় প্রকার, এটা শ্রেণী বিন্যাস শিখান, এটা আরেকটা অধ্যায়ে কাজে লাগবে। আপনি ভগ্নাংশ যত ম্যাথ করবেন ভগ্নাংশ সম্পর্কে ধারণা পাবেন। ভগ্নাংশ দুই প্রকার, কি কি, ভগ্নাংশ দুই প্রকারের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা কি অসাধারণ। কি অসাধারণ, দেখেন দশমিক ভগ্নাংশ, এই লেখেন, এটা কাজে লাগবে, এখান থেকে মূলদ অমূলদ এখনই পরিচয় করে দিব, ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, একজন লিখছে লাভ ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এটাকে আমরা লিখবো, এটা আবার দুই প্রকার লেখেন, গঠন অনুসারে তিন প্রকারে দেখেন। লেখেন প্রকৃত, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এখানে এক প্রকারই আছে আসলে। মানে ভগ্নাংশ আসলে একটাই বুঝায়, প্রকৃত। প্রকৃত মানে আসল, আর অপ্রকৃত মানে বুঝাচ্ছে এটা হয় না, একের বড় যেগুলো অ মানেই না আর কি, এটা হ্যাঁ অ বলতে না বুঝবো আমরা। আর মিশ্র তো এটা আসলে ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, মূলত কনসেপ্ট একটা, এটা ব্যাখ্যা দিব। যেমন প্রকৃত বলতে বুঝতেছি নিচে বড় উপরে ছোট, 3-এর 2। আর অপ্রকৃত হলো যেরকম 4-এর 5। আর এটাই মিশ্র আকারে লেখা যাচ্ছে। এগুলো মিনিং সহ ব্যাখ্যা পাবেন, কিন্তু একটু মাথায় রাখেন সবাই, আজকে আমি প্রমাণ করে দিব লাইভে যে এটা নাই, এটার কোনো অস্তিত্বই নাই। কিন্তু এটার কাজটা কি সেটা আমি দেখাবো, কেন এরকম নামকরণ করা হলো, কিভাবে আসলো। মিশ্র মানে তো আমরা বুঝি, বলেন মিশ্রণ। হ্যাঁ, মিনিমাম 2 বা 3 ক্যাটাগরির আইটেম বা 2 বা ততোধিক জিনিস ভিন্ন প্রকারের একসাথে থাকলেই সেটা মিশ্রণ। একই আইটেমে মিশ্রণ হয় না। চিনির মধ্যে চিনি ঢাললে কোনো মিশ্রণ হবে না, চিনির মধ্যে লবণ ঢালতে অন্য ক্যাটাগরি ঢালতে হবে। যেমন পেট্রোলের ভিতর সারাদিন পেট্রোল ঢাললেও কোনো মিশ্রণ হবে না, কেরোসিন ঢালতে হবে। বুঝছেন কিনা? তাহলে এখানে 2 রকম আইটেম আছে, বলেন বলেন পূর্ণ সংখ্যা আছে বলেন, আর ওই যে আরেকটা আইটেম আছে, কিন্তু ওই আইটেমটাই প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ একটাই হয়, নিচে বড় উপরে ছোট, এছাড়া ভগ্নাংশ হবে না। এইটু ওয়েট করতে হবে, 5 মিনিট পরে প্রমাণ দিব। কেটে দিছি আগে, যেটা অ মানেই তো না আসলে। বলেন অমানুষ মানে কি? মানুষই না, অমানেই না। মানুষ কেন অমানুষ, একটা সিনেমা, ঠিক আছে? তো যেমন অবাস্তব মানেও আপনি বলেন বাস্তব নয়, এরকম বলতে পারেন, ঠিক আছে? অকৃতজ্ঞ মানে কি? কৃতজ্ঞ না। বলেন অসীম, সীমানা নাই, মানে অ দেখেই না। তাহলে এটা মাথায় রাখেন যে এটা না, না করে দিছে ওরাই। অনেকে বাংলা বুঝে না, আমি বলছি না, দেখেন, ডোন্ট মাইন্ড। আমি তো প্রমাণ করবো, কিন্তু আমার টাইম লাগবে। যারা অস্থির তারা ম্যাথ পারবে না। প্রকৃতি অনুসারে 3 প্রকার লেখেন। প্রকৃতি অনুসারে কয় প্রকার? 3 প্রকার। এবার লেখেন সরল, জটিল, আর লেখেন যৌগিক, এটা লেখেন। এবার দেখেন, এই যে প্রকৃত অপ্রকৃত মিশ্র, এই সবগুলোই আবার সরল ভগ্নাংশ। এই সরল ভগ্নাংশ মানে 2 পার্ট। সিম্পল, সিম্পল মানে ভগ্নাংশের তো 2টাই পার্ট থাকে। বলেন লব হর, বলেন লব হর, এটাই সাধারণ বা এরকম একটা প্রকৃত মানে এটা একটা সরল ভগ্নাংশ। সরল, যেমন সরল বলতে একেবারে প্রাথমিক অবস্থাটা বোঝানো হয়। যেমন বলেন সরল অনুপাত, মানে 2টা রাশি থাকলেই সরল অনুপাত। অনুপাত তো দুজনের মধ্যেই হয়, দুজনের বেশি হলে বহুরাশিক অনুপাত। আপনি দেখেন স্টাডি করে। বলেন সরল সমীকরণ, একটা চলক থাকলেই সরল সমীকরণ, মানে স্টার্টিংটাই সরল। বুঝতে পারছেন? একের অধিক চলক থাকলে তো আর সহজ সমীকরণ হয়ে যাচ্ছে। আর জটিল মানে যেরকম 3 পার্ট, এটারও ব্যাখ্যা দিব কেন জটিল নাম হয়েছে, একটু পরে আসতেছি, আমি আবার ঘুরে আসবো এখানে। এই যে এটা জটিল, অনেক সময় দেখা যায় না ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ, এগুলো জটিল, লবে বা হরে বা যে কোনো এক জায়গায়। আর যৌগিক হচ্ছে যোগ বিয়োগের কাজ থাকবে, যেমন 1 মাইনাস হাফ, 4-এর 3 যোগ 3-এর 1, এরকম যোগ বিয়োগ বা এরকম কার্যবিধি থাকবে। বিভিন্ন সরল অঙ্ক আছে না, অনেক বড় বড় সরল অঙ্ক থাকে ভগ্নাংশ দিয়ে। বিশাল একটা ভগ্নাংশ, এটা নাম কি? ধরুন যোগ বিয়োগ আছে, তখন নাম যৌগিক। বুঝেন নাই? যেমন পানি থাকলেই তো সব পুকুর না, এটা সাইজের উপর, বিল ঝিল এরকম বিভিন্ন নাম আছে না, তো এখানেও এরকম নাম সাইজের উপর।
পানি একটু বেশি হলে এক নাম, কম হলে আরেক নাম। সামান্য এক ইলিশেরই তো দুইটা নাম, ছোট থাকলে জাটকা, কেন ছোট থাকলে ছোট ইলিশ, বড় থাকলে বড় ইলিশ, এগুলো মানে অঙ্ক মানে না, নাম তো থাকবে স্বাভাবিক। তো ভাবেন বিষয়টা, বিভিন্ন জলাধার সাইজের উপর বিল, তাই না, হাওর বাওর, এগুলো নামকরণ করা হয়েছে কেন? ঠিক এরকম সাইজ আছে, যোগ বিয়োগ, তাহলে যোগী। তা কি নামে ডাকবো? 27তম রিটেনে একটা প্রশ্ন আসছে, দেখেন কততম, এই যে 27তম রিটেন, এইরকম প্রশ্নটা ছিল, 2 সমস্ত 5 সমস্ত 4-এর 1 বিয়োগ 3 সমস্ত 2-এর 1 আবার 5 সমস্ত 4-এর 1, এরকম দেয়। এই যে বিশাল একটা ভগ্নাংশ সরল অঙ্কে থাকে, এটার নাম কি? আবার দেখেন এই পুরাটার সামনে একটা 2 সমস্ত আছে, যোগী, এরকম আর কি। আরো বড় আছে, আরে কি যে বলেন, এই যে এদিক দিয়ে হবে 1 সমস্ত আবার 2-এর 1, এই যে, ও মা, এটা শেষ আছে নাকি? এদিক দিয়ে আবার দেয়া যাবে, অনেক বড় বড় আছে। রিটেন, রিটেনে পাবেন, ঠিক আছে, রিটেন ম্যাথ আছে না, সরলীকরণ সিম্পলিফিকেশন, ওখানে পাবেন। আচ্ছা চলেন আমরা এই ব্যাখ্যাটায় পরে আসি। আর 2 প্রকার, এই যে এখান থেকে আলোচনা শুরু, বলেন সসীম, সসীম দশমিক ভগ্নাংশ, আর হলো কি অসীম দশমিক ভগ্নাংশ, ফাইনাইট আর ইনফাইনাইট। এই অসীম আবার 2 প্রকার আছে, বলেন আবৃত অসীম, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, আর হলো এই যে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এটার একটা উদাহরণ হলো যেমন 3.15, শেষ আছে যার, সীমান আছে, সসীম। ও যে ভালোবাসার তাজমহল লিখছে, স্যার ম্যাজিক বই থেকে ম্যাথ করতে মজা আর মজা। অসংখ্য ধন্যবাদ ভালোবাসার তাজমহলকে। এই যে পূর্ণচন্দ্র রয় লিখছে, স্যারের ক্লাস মানে সুপার ডুপার, উপরে অনেক কমেন্ট লিখছে। আচ্ছা আরো ভালো লাগবে, করতে থাকেন। আর মূলত হিসেবগুলো শিখাবো পরবর্তী ক্লাসে, আজকে একেবারে বেসিক, চার্ট না শিখাইলে এগুলো পরে আর সময় পাই না আমরা, শুরুতেই দিয়ে দিই। আবৃত মানে এরকম একটা কিছু, যে একই সংখ্যা বারবার আসবে অসীমের মধ্যেই, কিন্তু এটাকে আমরা সংক্ষেপে পৌনঃপুনিক উপরে ফোঁটা দিয়ে রাখি, এটাই আবৃত। বলেন পুনরাবৃত্তিমূলক, হ্যাঁ এটা 9-এর কারণে হয়, এটা একটা p/q রূপ আছে, এই জন্য মূলত এটা। আর এই যে √3 এর যে মানটা আছে না, √2 এর মান বা √3 এর মান 1.7321, অসীম, এটাও অসীম, কিন্তু এটা অসীম হলো, এটার নাম হলো অনাবৃত, কারণ এটাকে একই সংখ্যা আসতেছে বারবার। কি আসবে কেউ জানে না, কোনো ক্যালকুলেটরও জানে না। পায়ের মান এটা কোন পর্যন্ত? অসীম, মানে এই 3-এর বর্গমূল যদি কেউ করতে থাকে, অথেন্টিক সিস্টেম, বর্গমূলের তো রুল আছে, পৃথিবী ধ্বংস হবে কিন্তু এটা থামবে না। ল্যাপটপ গুলো সব চার্জ শেষ হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, মানুষ মরে ভূত হয়ে যাবে, চলতেই থাকবে। এই জিনিসটার নামই অমূলদ, এই যে লিখে রাখেন, এখান থেকে শুরু সিনেমার মূল কাহিনী। এই যে অমূলদ হাজির, কেবল ঢুকলো সে, নায়ক আসে না অনেক সময় 1 ঘন্টা পরে আমেরিকা থেকে, এই যে ঢুকছে কেবল, খেয়াল করেন 100% কয়েক মিনিটে আমি বুঝাই ফেলতে পারি, কিন্তু তারপর আমরা বিস্তারিত আরো বুঝাই। এখনই আপনি শিখে যাবেন। প্রথমত 3টা সরয় দিয়ে মনে রাখবেন। বলেন অমূলদ হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই অসীম হতে হবে। বলেন, এগুলো তো সব মূলদ, তাহলে অমূলদের প্রথম কন্ডিশন কি, শর্ত আছে, তাকে অবশ্যই অসীম হইতে হবে। অসীমের মধ্যে আবার কোন ক্যাটাগরি হইতে হবে? 2টা ক্যাটাগরি আছে, অনাবৃত, তখনই তার নাম কি? অমূলদ। বলেন সরয় সরয় সরয়, এই তো অ, আর অ মানেই না। বলেন অমূলদ, যারা মূলদ না তারা অসীম, মানে তাদের কোনো সীমানা নাই, এবং তারা অনাবৃত, মানে তারা আবৃত না, মানে কোনো রিপিটেশন নাই। বলেন যারা মূলদ না, তাদের সীমানা নাই, এবং তাদের কোনো পুনরাবৃত্তি নাই। কি সহজ হয়ে গেল পুরোটা। আর মূলদের 3টা বৈশিষ্ট্য, কয়টা? অমূলদের একটাই, কিন্তু এটা বিভিন্ন চেহারায় পাওয়া যায়, কখনো এরকম ডট 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 দেয়, অথবা রুট আকারে দেয়। মানে এক কথায় রুট করলে তো এটা অসীমই আসতেছে, যদি টের পান যে রুট হলো অসীম অনাবৃত।
আবার রুট করলে যদি হয় সসীম, যেমন 3-এর বর্গমূলটা এরকম, কিন্তু 4-এরটা আবার কেমন 2, তাহলে 4-এরটা কি এই ক্যাটাগরিতে পড়ছে? আগে তো তাকে কোন ক্যাটাগরিতে পড়তে হবে? অসীমের মধ্যে আবার এই ক্যাটাগরিতে পড়তে হবে, তখনই আপনি কি ডিক্লেয়ার দিবেন। তাহলে আপনি সেটা দেখবেন। ঠিক আছে, বলেন মূলদের 3টা বৈশিষ্ট্য বলেন। প্রথমত বলেন পূর্ণ সংখ্যা মূলদ, মানে যত পূর্ণ আছে পৃথিবীতে সেটা ঋণাত্মক, ধনাত্মক, শূন্য। ওই যে শূন্য তো আসছে, শূন্য কি সংখ্যা? মূলদ সংখ্যা। পিএসসির প্রশ্ন। বলেন পূর্ণ সংখ্যা মূলদ, আর বাকি হলো ভগ্নাংশ। বলেন ভগ্নাংশের মধ্যে সসীমটা মূলদ, আর সসীমটা রেশিও আছে। বলেন পি বাই কিউ করা যায়। এই যে সসীম মানে তো আমি গুণে শেষ করে ফেলতে পারতেছি, তার মানে নিচে 100 লিখে দিলে হচ্ছে। দশমিকের জন্য 1, আর যত ঘর তত শূন্য দিয়ে আমি একটা পি বাই কিউ আকার, মানে পি বাই কিউ আকার মানে যে এরকম একটা আকার বানাইতে পারতেছি, ভগ্নাংশ আকার, ফ্র্যাকশন আকার। আর এই অমূলদের কখনোই আপনি এই আকার বানাইতে পারবেন না, কারণ বলেন অসীম, যার শেষ নাই। তাহলে নিচে কতটুকু লিখবেন আর উপরে কি লিখবেন, আর লিখবেন বা কি? আপনি তো জানেনই না কি আসতেছে, আপনি জানেনই না কোত্থেকে লিখবেন, থামবেও না সে, তাহলে আটকাবেন কিভাবে? বুঝতে পারছেন? বলেন অমূলদ মানে মূল নাই, এটাই তো কোনো মূল পাওয়া গেল না, সে চলতেছে মানে তো মূল নাই। অসীম মানে তো এটা শেষ হলো না বিষয়টা। ধরেন আপনি কারো কাছে টাকা পান, ভাই টাকাটা কবে দিবেন? বললো এই ইনফিনিটি টাইম পরে নিও, মানে তো এটাই তো কোনো নাই, কুল কিনার নেই, উত্তর পাওয়া গেল না। বলে না আজীবন বাকির খাতে লিখে রাখো, অসীম ইনফিনিটি টাইম পরে, এটা মানে না করে দিছে। অসীম মানে বুঝে দিছে এটা নাই। কিন্তু আমরা যেটা লিখি বলেন এটা প্রায়, মানে 2-3 ঘর লিখি না, এটা আংশিক, প্রায় লিখতে হয়। তো যারা ত্রিকোণমিতি অঙ্ক করতেছেন, করে অসীম আসছে, আছে না? যেমন tan 60 ডিগ্রির মান √3, tan 60 মান কত? ওটাই তো √3। tan 30 মান 1/√3। এই যে এরকম মানগুলো আছে, তো বিভিন্ন সময় এরকম চলে আসে, তখন তো সংক্ষিপ্ত করে উত্তরটা লিখতে হয়। ঠিক আছে, সংক্ষিপ্ত লিখতে হয়। যেমন 20 দশমিক এত এত আসছে, তখন আপনি অল্প কয়েক ঘর লিখেন না। ধরেন আপনি এরকম লিখছেন, ত্রিকোণমিতির অঙ্ক করতেছেন, ওরা বললো tan 60 মানটাই রেজাল্ট মনে করেন, তা আপনি তো পুরোটা লিখতে পারবেন না, এই পর্যন্ত লিখছেন। কিন্তু এটা কি আদতেও এটা একদম পারফেক্ট হয়েছে? জিনিসটা তো ফিনিশিং হয় নাই ঠিক মতো। ঠিক আছে, তখন কি লিখে দিবেন? প্রায়, এটা লিখে দিতে হয়। তার মানে এটা আংশিক মান, এবং এটা একটা অসম্পূর্ণ, বলেন অসমাপ্ত, বলেন অসমাপ্ত বিষয়। এটা তো কোনো ইয়ে নাই, এটা এই জন্য এটা বলা হচ্ছে মূল নাই, আর কোনো রেশিও নেই, ইরেশনাল, কোন রেশিও করা যায় না। ওই শব্দ দুইটা খেয়াল রাখলে হচ্ছে। আবৃত মূলদ, আবার বলেন পূর্ণ সংখ্যা মূলদ, সসীম ভগ্নাংশ মূলদ, আর অসীমের মধ্যে যারা আবৃত, মানে রিপিটেশন আছে, একই সংখ্যা বারবার আসে, এটাও মূলদ। বলেন মূলদের 3টা বৈশিষ্ট্য, আর সারা জীবন খুঁজলেও পাবেন না। বইতে একটু বেশি বেশি লেখা থাকে, এগুলো ঘুরে বেঁচে লেখা। ওটা তো আলাদাভাবে শীট প্রোভাইড করবো না, আমাদের এখানে তো আলাদা শীট আছে, গ্রুপে দিয়ে দিব, লেখা আছে সুন্দর করে। দেখবেন মূলদের 5টা লেখা, অমূলদের 4টা লেখা, মূলত মূলদের 3টা, অমূলদের একটাই। 1.333 কি অমূলদ কিনা? না, আমি কথা বলছি, ভালো করে খেয়াল করেন। বলেন সকল অসীম, কিন্তু অসীমের মধ্যে আবার কি হওয়া লাগবে? ভালো করে খেয়াল করেন, বহু মানুষ কিন্তু বাংলায় খেয়াল করতে পারে না। বলেন অসীম অনাবৃত, কবুল বলার মতো 3বার করে বলতে হবে। কয়বার বলবেন? বলেন অসীম অনাবৃত সংখ্যাই অমূলদ সংখ্যা। বলেন, আবার বলেন অসীম অনাবৃত সংখ্যাই অমূলদ সংখ্যা। মনে থাকবে? আরেকবার বাসায় গিয়ে বলবেন নিজে নিজে। তাইলে অসীম হলেই তো হচ্ছে না, তার মধ্যে কি হওয়া লাগবে? অনাবৃত। তাইলে আমার ওই কথার মধ্যে তো সব চলে আসছে। এরকম হইলে অমূলদ, এরকম না হইলে যা দেখবেন সব মূলদ। বলেন অমূলদ মনে রাখলে মূলদটা সুবিধা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখন অবাস্তব পড়াবো, অবাস্তব চিনলে বাস্তব আরো ইজি হয়ে যাবে। আর এখানেও আমি অনেক আলোচনার ক্ষমতা রাখি, এটা কেন জটিল হইলো, এটা কেন না, সব ব্যাখ্যা দিতে পারবো। তো মূলত অমূলদটা আপনি এখান থেকে ভালো ধারণা নিতে পারবেন।
মূলদ অমূলদটা এখান থেকে ভালো ধারণা নিতে পারবেন, আমি অনেক লিখে দিতে পারবো, কিন্তু এত সহজে পড়তে চাইলে এটাই বেস্ট আলোচনা। বলেন সরয় সরয় সরয়, তিনটা সরয় মনে রাখবেন। প্রথম শর্ত হলো অসীম এবং অনাবৃত। এটা রুট থাকুক, কিউব রুট থাকুক, যাই থাকুক, যদি বুঝতে পারেন এই মানটা অসীম, এরপরে এখানে কোনো রিপিটেশন আসবে না, এরকম যা কিছু আছে সব। কিন্তু অসীমের মধ্যে আবার আরেকটা আছে, সেটা আবার ঠিকই মূল। বলেন অসীম আবৃত, বলেন। আর বলেন সসীম, সসীম তো অবশ্যই মূলত, আর পূর্ণ সংখ্যা 100% মূলত। এখনই তো মুখস্থ হয়ে গেছে। তারপর নোট করে দিই, খাতায় লিখে দিই। ওই দেখেন এখানে কমেন্ট করবে, দেখেন এখানে সবাই দেখেন, যারা বুঝতে পারছে খুব আনন্দ পাবে। ম্যাথ তো অনেকেই বুঝে, কিন্তু সহজে আলোচনাটা পায় না। চলেন আমি আরো কিছু ব্যাখ্যা দিই, টুকটাক ভালো লাগবে। ঠিক আছে। একজন লিখছে টিচিং স্টাইল ইজ ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। আমি তো সারাক্ষণই শিখি, শিখাই, চেষ্টা করি। আচ্ছা দেখ, বুঝাই একটু ব্যতিক্রম আলোচনা, তারপরে মূল পড়াইতে ঢুকবোই আমরা। কিন্তু এই বাপ্তি গুলাই কিন্তু অনেক কাজে লাগবে, ছোট ছোট বিষয়। আমি আপনাকে বলছিলাম যে ভগ্নাংশ প্রকৃতই হয় আর হয় না, এটার ব্যাখ্যা দিতে হবে না। আমি চ্যালেঞ্জ দিছি যে অপ্রকৃত নাই, সবাই জানে কি রে 3 প্রকার, আমি আইসাই কেটে দিলাম একটা, সেটা প্রমাণ করতে হবে না আদালতের মতো। হ্যাঁ দেখেন এখানে ভগ্নাংশ মানে তো আমরা জানি, মানে এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। বলেন ভগ্ন, ভগ্ন অংশ, এটাই তো কি হয়েছে ভগ্নাংশ, যেমন বিদ্যা যোগ আলো এরকম। তাহলে এখানে এটাকে 5 টুকরা করলাম, কয় টুকরা, একটা লাঠিকে কয় টুকরা করলাম, 5 টুকরা করলাম। করার পরে যখন আমি 5 ভাগের কয় ভাগ নিতে পারতেছি বলেন, মানে আমার কি কি অপশন আছে আপনি বলেন। মানে আগে তো খন্ড খন্ড করতে হবে, অংশ করতে হবে, নয়তো ভগ্নাংশ তৈরি হবে না। তাহলে 5টা টুকরা করে ধর আমি এইটুকু নিলাম, এইটুকু নিলাম, যেহেতু এইটুকু নিলাম তাহলে আমি এখন ডিক্লেয়ার দিব 5-এর কতটুকু নিচ্ছি আমি, 3। এবার বলেন তো আমার হাতে টোটাল অপশন আছে কি কি, মোট অপশন বলেন। 5-এর 1, মানে একটা লাঠিকে আমি 5 টুকরা করলে আমি 1 নিতে পারি, 2 নিতে পারি, 3, 4, সর্বোচ্চ 5। তাহলে আমার হাইয়েস্ট মান আসতেছে কত, 5-এর 5, যেটাকে কি বলতেছি 1, মানে সম্পূর্ণ বোঝাচ্ছে। তাইলে এর উপরে তো সম্ভব না, সম্ভব। কিন্তু যখন আমি বললাম যে 5-এর 7, তাহলে এটা কি বুঝালাম, দেখ আছেই কয় টুকরা, আর আমি নিচ্ছি কয় টুকরা। হ্যাঁ, এটাই বুঝাচ্ছিলাম যে এরকম কোনো ভগ্নাংশ নাই। আবার খেয়াল করেন, এরকম কোন সম্পত্তি কেউ দান করতে পারবে না যে কোনো পিতা তার কন্যাকে আদর করে 5-এর 7 অংশ দান করে দিল, তাহলে তো ঋণগ্রস্ত বা আরেকজন এটা লিখে দিছে 100%। এবার আসেন, এইটা মানে তো আমরা বুঝি এক সমস্ত কি 5-এর 2, আসলে এটা এক লাঠির থেকে এটা পসিবল না, এই জন্যই বলা হচ্ছে এখানে ভগ্নাংশ একটাই। দেখেন মানে এখানে একটা লাঠি সম্পূর্ণ, পুরো একটা লাঠি আছে, আরেক লাঠির আবার 5 ভাগের, এই যে এবার মাথায় ঢুকবে, আরেক লাঠির এই 5 ভাগের 2 ভাগ আছে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। তার মানে 1.5 লিটার 1-এর উপরে গেলেই অপ্রকৃত আর কি, মানে 1-এর নিচে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ পুরাটা মিলে 1 অংশ, এটাই স্বাভাবিক। বলেন প্রকৃত ওই 1-এর উপরে, যেমন বলেন 1.5 লিটার তেল, 1.5 লিটার বোঝানো হচ্ছে বলেন 1 লিটার সম্পূর্ণ, বলেন আরেক লিটার যে আছে সেই বোতলের অর্ধেক, এরকম। ঠিক আছে, তাহলে বলেন এখানে 2টা বিষয় আছে, বলেন একটা কি আছে ফুল, আরেকটা, আরেকটা কিন্তু প্রকৃতই বুঝাচ্ছে এখানে। এই যত আপনি অপ্রকৃত করেন এখানে প্রকৃত আছে, বলেন 5-এর 2, এটাই তো পসিবল। 5-এর 7 তো আসলে এটা কোনোভাবেই পসিবল সম্ভব না, কিন্তু এখানে কিন্তু এই ভগ্নাংশ একটাই শো করতেছে, আর এটা তো ভগ্নাংশ না, ফুল। এবার দেখেন তাহলে এইগুলো অস্তিত্ব কিভাবে আসলো, এইটুকু আলোচনায় যথেষ্ট। এবার দেখেন অঙ্কে ওইটা পাওয়া যায়, এটা কোনো অঙ্কে পাওয়া যায় না। এটা কোনোদিনও দেখবেন না এরকম ম্যাথ আছে যে এত এর এত অংশ দান করলো, বা এটা কেমন, এটা হয় না, এটা থাকে। এই যে মুনাফার অঙ্ক দেখেন, সুদের হার, সুদের হার 5 সমস্ত 4-এর 1%, এরকম ম্যাথ আছে, এইভাবে দেয়, এরকম দিছে। তাহলে এবার এটাকে আমি ক্যালকুলেশন করব, এই পার্সেন্টেজ মানে কি 100 ভাগের 1 ভাগ। কিন্তু আমি একটা জটিলতায় পড়ে গেছি,
এটা কেউ পারবে না, কারণ আমরা জানি ভগ্নাংশের দুইটা পার্ট থাকে, বলেন লব হর। হ্যাঁ, লবের সাথে হর কাটাকাটি হবে অথবা পাশাপাশি হর হরে গুণ হবে, কিন্তু আমি সবই পারতাম, কিন্তু এইটা আবার কি জিনিস সাথে একটা বাড়তি, এখন আপনি এটা ক্যালকুলেশন করতে পারতেছি না। এই কারণে সাময়িকভাবে এরকম থাকলে তো করা যাচ্ছে না, দুই পার্ট বানাইতে হবে, তখন এটা একটা যোগ বুঝায়, যোগটাই সমস্ত 5 + এত, মানে এটার মান 5.25, যোগ করলেও যা সমস্ত হতো, এটা যোগ বুঝবেন, এটা আরেকদিন বুঝাই দিব। 4 × 5 কত, এদিকে গুণ হয় এদিকে যোগ হয়, 4 × 5 20 আর 1 কত 21। এই যে এটা একটা সাময়িক রূপ, আমি জানি আজকে অনেকে প্রথমে ব্যাখ্যাগুলো পাবে, এরকম ক্লাসে আসলে অনেক কিছু পাবেন। এটা এটা বানাইছি কেন, এখন ক্যালকুলেশন করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বলেন অপ্রকৃত ভগ্নাংশ, বলেন এক্স্যাক্টলি একটা মানে সাময়িক একটা রূপ, বলেন ক্যালকুলেশনের সুবিধার্থে, মানে এরকম কিছু হয় না, কিন্তু এরকম লেখা যায়, মিশ্র লেখা যায়, কিন্তু মিশ্র লিখলেও সেখানে তো ভগ্নাংশ এটুকুই বুঝাচ্ছে, পুরোটা তো আর বুঝাচ্ছে না ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ তো একটাই হইলো, বলেন প্রকৃত। এইবার বাসায় গিয়ে ডিম খেয়ে যতই চিন্তা করেন আর কিছু পাবেন না, ভিডিওটা রইলো, আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। দেখেন তো কে কে বুঝছেন, একটু কমেন্টস করেন। ইয়েস, গুড আইডিয়া, আল্ট্রা লেভেল ক্লাস একজন লিখছে, স্যার আজকে ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। ঠিক আছে, চলেন সামনে যাই। মাঝে মধ্যে একটু ভিন্ন লেভেলে আলোচনা করতে হয়, প্রয়োজন নাই এটা বলা যাবে না, কাজে তো আপনি বুঝলেন তো জিনিসটা, হয়তো পরীক্ষায় সরাসরি আসতেছে না, কিন্তু আপনি বিষয়টা সম্পর্কে ধারণা পারলেন। তাহলে ফ্র্যাকশন বুঝছেন, বলেন ভগ্নাংশ একরকমই হয়, বলেন। হ্যাঁ, ওই যে নিচে বড় উপরে ছোট, আর আর পুরাটা নিলে তো আর ফ্র্যাকশনই হইল না, আর নিচে ছোট উপরে বড়, এটা কিভাবে সম্ভব? এটা যে আমার পকেটে আছে 500, আমি আপনাকে খাওয়াবো 700 টাকার, কিভাবে সম্ভব? বা একজন মানুষের আছে 100% বডিতে, পুড়ে গেছে 150%, তাহলে মোটরসাইকেলটা বডির অংশ ধরা হয়েছে, একটু ভাবেন। তাইলে কিন্তু মিশ্র আমরা স্বীকার করে নিছি, কিন্তু পুরাটাই তো ভগ্নাংশ না, ভগ্নাংশ এখানে ওইটুকু অল্প একটু, একটা ফুল আর একটা ফ্র্যাকশন বুঝাচ্ছে, আর সেইটাকে আমরা সাময়িকভাবে অপ্রকৃত বানাচ্ছি, না হলে আমি হিসাব করতে পারতেছি না, কিন্তু বাস্তবে এরকম কোনো অঙ্কই নাই যে 4 × 21, এটা পসিবল না তো, এর মাথায় ঢুকছে? আর মানেই না, মন থাকবে তো, ওখানেই লিখে দিছে অপ্রকৃত, মানে সে প্রকৃত না, যে প্রকৃত, যে প্রকৃত না ওটাই তো না, যে এটা প্রকৃত দুধ না, তাইলে কি? এনে তো অন্য কিছু মিক্সড করছে, সাদা ঘোলাটে কি একটা নিয়ে আসছে। হ্যাঁ, প্রকৃত মানে প্রকৃত মধু না, তাহলে আপনি বুঝবেন না এটা ভুয়া একটা কিছু, এটাই বুঝাচ্ছে অপ্রকৃত। প্রকৃত মানে আসল, আর অপ্রকৃত মানে আসল না, তাহলে নকল। তাহলে তো নকল মানে তো নাই, ওটা তো ওই ক্যাটাগরি না, এটা নকল ডিম, তার মানে আমি বলতে পারি ডিমই না এটা কোনো। স্বীকার করছে, যাক, স্বীকার করলে ঠিক আছে, ওই জি লিখছে বুঝছি, স্বীকার করছেন। হ্যাঁ, তাহলে চলেন আমরা আগাই। তাহলে আলোচনাটা কোথায় ছিল যেন, এদিকে, এটা কি অন্য পেজে ছিল? হ্যাঁ, অন্য পেজে মনে হয়, এই যে এটাই তো বুঝাচ্ছিলাম। যাক, স্বীকার করলেন, মানে না, যত আছে, হ্যাঁ, অসম্মান করেছে মানে সম্মান করে না, এরকম যত আছে, তাহলে আমরা এখন অবাস্তব পড়বো, ওটাও মানে না, বাস্তব না, এরকম একটা কিছু। জটিলটা রে, আলোচনা শেষ নাই, এখানে একটা কি আছে, জটিল আছে না, জানি, এটাও একটু বুঝাই দিই, জটিলটা কেন এরকম হইলো, বলেন। এ দেখেন, এই যে লাস্ট আলোচনা, ধৈর্য লাগবে কিন্তু অনেক। এই দেখেন, এই ধরেন এটাকে আমি 5টা ভাগ করছি, কয়টা ভাগ? 5-এর যে 1 ভাগ আছে না, তাহলে কয়টা ভাগ করছি? 5টা না? 5টার মধ্যে যে আমি একটা নিব, এক 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 অংশের পুরাটা আবার লাগবে না আমার। চিন্তা করেন জটিলতা কিভাবে সৃষ্টি হয়, এটা বুঝতে হবে, জানি না সবাই দেখতেছি কিনা, দেখা যায়। ও, তাহলে এখানে আবার 5 ভাগের 1 ভাগ, তার আবার 4 ভাগ নিয়ে তার 1 ভাগ আমার দরকার, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তাহলে আমি দাঁড়াইলো, আমি টোটাল কয় টুকরা করছি? মূলত আমি 5টা টুকরা করছি, 5 টুকরার মধ্যে যে 1 টুকরা আছে, তার আবার 4 ভাগের 1 টুকরা নিচ্ছি আমি, এইটার নামই জটিল। কারণ ভগ্নাংশ মানে তো 2 পার্ট থাকবে সাধারণত, লব হয়, কিন্তু যতই যাই বলেন ঘুরে ফিরে ওই একটা ফিনিশিং এ সে আসতে বাধ্য, সব প্রকৃত হয়ে যাবে।
ওটাই খুঁজে পাওয়া যাবে। দেখেন এখন আমরা জানি 5-এর নিচে মনে মনে কি আসছে, 1। তো উল্টে গিয়ে সেই 1 1-এর সাথেই গুণ হবে, আর এই 4 5-এর সাথে গুণ হবে। মানে এটা 5-এর নিচে 1 দিয়ে গুণ দিয়ে উল্টে দেন, দেখেন উপরে 1 1 1, নিচে 4 5 20। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 20 ভাগ। আসলে 20 ভাগের 1 ভাগ, কারণ প্রত্যেক 1-এর ভিতর আছে 4 ভাগ। তাহলে মোট ওরকম ছোট ছোট আছে 20টা, তার একটাই তো আমি নিলাম। এবার বুঝতে পারছি কিনা? তাই মোটামুটি চিন্তা করার একটা রাস্তা দেখাই দিছি। মনে থাকবে কথাটা? এইটাই তো এটা বুঝাচ্ছে। হ্যাঁ, তো চলেন আমরা সামনে আগাই। অবাস্তব লেখেন, লেখেন অবাস্তবের অঙ্কও করাবো আজকে। লেখেন কোন সংখ্যার বর্গ যদি ঋণাত্মক হয়, হ্যাঁ, কোন সংখ্যার বর্গ যদি ঋণাত্মক হয় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। এই যে অবাস্তব সংখ্যা বলেন। তাহলে আমরা প্রথমে লিখেছি বর্গ ঋণাত্মক, এটা শুনতেই তো কেমন লাগতেছে। তারপর আমি দেখাই, যেমন √(-2) এটার বর্গ হয়, দেখেন এটার বর্গ -2। আমরা জানি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গই ধনাত্মক। এই যে খেয়াল করেন, কি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গই কি অলওয়েজ ধনাত্মক। কিন্তু আমরা বলছি বর্গ ঋণাত্মক, এটা তো পসিবল না, এই জন্যই তো অবাস্তব। হ্যাঁ, এই যে √(-2) এর বর্গ, √(-3) এর বর্গ, এটা -3, একটা বর্গটাই নেগেটিভ মান আসতেছে, এটা কেমন দেখা যাচ্ছে? √(-6) এর বর্গ। এখন খেয়াল করেন কার বর্গটা নেগেটিভ আসলো, সে অবাস্তব। এই যে এই জিনিসটা পুরোটাই বলেন √(-2) বলেন। হ্যাঁ, তাহলে এটার নাম অবাস্তব। √(-2), √(-3), √(-6), √(-8 এরকম। এক কথায় রুটের ভিতর মাইনাস থাকলে অবাস্তব, মানে যেটা সম্ভব না। এখানেও একটা চালাকি করছে, আমি দেখাচ্ছি কিভাবে চালাকি করলো মানুষের সাথে নামকরণ গুলা নিয়ে। আসলে গণিতে দুইটা জিনিস পসিবল না, বলেন শূন্য দ্বারা ভাগ, আর বলেন ঋণাত্মক সংখ্যার বর্গমূল। মানে এই দুইটা গণিতে হয় না, এটাকে এরর বলা হয়। এক কথায় বলেন ভুল। গণিতে দুইটা ভুল আছে, এই দুইটা ভুলকে আদর করে বিভিন্ন নামে ডাকে দেয়। তাহলে একটা ভুল হচ্ছে আপনি কোন সংখ্যাকে কোনোদিনও কি দিয়ে ভাগ করতে পারবেন না, শূন্য দিয়ে ভাগ করলেই ক্যালকুলেটর বা ল্যাপটপ আপনাকে রিফিউজ করবে, দূর হয়ে যায় শয়তান। আর এরর লেখা দিবে, কি লেখা দিবে? এরর মানে ভুল। এক্স্যাক্টলি এটা হলো গণিতের একটা ভুল, এরর। এই যে এটা দেখ, এটা সিনট্যাক্স এরকম এরকম লেখা উঠে। আরেকটা ভুল হইলো নেগেটিভের কি করা যায় না, বর্গমূল করা যায় না, এটা একটা এরর, ভুল। কিন্তু আদর করে এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। খেয়াল করেন গাণিতিক ভাষা, আনডিফাইন্ড। আর যদি 1/0 হয় তাহলে ইনফিনিটি, 1/0টাকে ইনফিনিটি দিচ্ছে। কিন্তু আপনি 5/0, 10/0, মানে যে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করেন, দেখেন এইটা আসবে। কিন্তু এটাকে আদর করে নাম দিছে অসংজ্ঞায়িত, এটাকে আদর করে নাম দিছে কি, এই দেখেন। এই যে আজকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আসলে বলেন কোনোটাই পসিবল না, দুটাই অসম্ভব, দুটাই ভুল। আর এই ভুলগুলোর একটার নাম হলো অসংজ্ঞায়িত, আর একটার নাম কি দিছে, অবাস্তব। কিন্তু এক কথায় বলেন দুইটাই ভুল, মানে এটা পারবে না কেউ, শেষ। সুন্দর নাম দিয়ে, ভুল নাম দিয়ে কিভাবে শুরু করবে, নাম দিছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আসেন এই এখান থেকে, এই যে অনেকের অনেক ব্যাখ্যা আজকে পেয়ে যাবে। এখান থেকে আলাদা করা যায়, √(-1) কে আলাদা করা যায়, দেখ √(-1) কে আলাদা করা যায় এখান থেকে, এই যে এভাবে √8 ইন্টু √(-1),
তার মানে যে কোনো সংখ্যা অবাস্তব হওয়ার জন্য এটাকে দায়ী করা হয়, দায়ী একটা সংখ্যাকে দায়ী করা হচ্ছে, দায়ী সংখ্যা √-1, মানে একটা কমন সংখ্যা বের করে তখন এটাকে একটা ইমাজিনারি ইউনিট নাম দেওয়া হয়েছে, আই সমান এই যে √-1। আই আসছে ইমাজিনারি শব্দটা থেকে। হ্যাঁ, আয়ের মান কেন √-1, এটা অনেকেই প্রশ্ন করে আমার, তাদের জন্য ব্যাখ্যাটা দিলাম, যেটা এটা কোত্থেকে আসছে, কেন এটা এরকম হয়ে গেল। বলেন √-1 বলেন সকল অবাস্তবের ভিতরে আছে, মানে রুটের ভিতরে একটা মাইনাস থাকলে অবাস্তব, আর সেটাই এটা দিয়ে আলাদা করে দেওয়া যাচ্ছে, 1 দিয়ে মাইনাসটাকে দিয়ে আলাদা সাইড করে দেওয়া যাচ্ছে। এটা সূচকের ফর্মুলা, বন্টন বিধি, রুটে রুটে গুণ হয় আলাদা। তো সাইন্টিফিক ক্যালকুলেটরে আই বাটন দেয়া আছে, আই বাটন চাপলে আবার এরর লেখা ওঠে, কেউ আই এর মান দেখতে পারবে না, কারণ অবাস্তব ক্যালকুলেটর শো করতে পারে না। শো করলে তো এটা, বলেন সংখ্যাটা কাল্পনিক, অনেকেই বলতে পারে যে কি ব্যাপার, এটার তো অস্তিত্ব নাই, তাহলে এটা আলোচনা করা হচ্ছে কেন গণিতে? ওই হারাম খাদ্যের মতো, যে কি কি খাবে না এটাও তো মানুষকে দেখাই দিতে হবে, যাতে ভুল না করে। মানে এটা হয় না, নাহলে মানুষ পাগল হয়ে যাবে, সে এগুলো নিয়ে ভাববে, ভেবে বলবে এটার ব্যাখ্যা কেন গণিত দিল না। তো এই জন্য আগেই বলা হচ্ছে তুমি এগুলা খাবা, ঠিক আছে, আবার কি কি খাবা না সেটাও জেনে রাখো, তাহলে এটা এটা হয়, এটা এটা হয় না, এটা নিয়ে গণিতে আলোচনা তুমি আগে জানাই দিচ্ছে, এটা কিন্তু হবে না। এই জন্যই তো এত আলোচনা, অনেকে ভাবতে পারে না যে হবে নাই, এটা কেন আলোচনা কিসের জন্য। তাহলে আমরা দেখি, আমরা যেন কি বুঝাচ্ছিলাম, আই আসছে কিভাবে, ইমাজিনারি। এবার এবার দেখেন, এটাকে ব্যবহার করার সিস্টেম হলো পাওয়ার প্রয়োগ করলে অবাস্তব বাস্তব হয়ে যায়। দেখেন এটা কিন্তু অবাস্তব না, আমরা আবার বলতেছি, শুধু -1 অবাস্তব না, এটা তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বলে নেগেটিভ ইন্টিজার। -1 অবাস্তব না, কিন্তু রুটের ভিতর মাইনাস, এটা অবাস্তব, ভালো করে খেয়াল করতে হবে। তারপরে আমরা যদি আবার পাওয়ার প্রয়োগ করি, আবার 1 হয়ে যাচ্ছে। এই মানগুলো ম্যাথে ব্যবহার করা যাবে, এটা দিয়ে এখন ম্যাথ করাবো একটু পরে। হবিগঞ্জ শাখা স্যার 1/0, এটা কি অসংজ্ঞায়িত? 1/0 অবশ্যই অসংজ্ঞায়িত, কিন্তু এটা কি ইনফিনিটি লেখে অসময়, কিন্তু এটা কোনো সংজ্ঞায়িত না বিষয়টা। ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, মানে কোনো ব্যাখ্যা নাই। ভাই আপনি আমার সাথে কবে দেখা করবেন? এই ইনফিনিটি টাইম পরে দেখা করো, মানে এখানে কোনো ব্যাখ্যাই তো নাই, এটার কোনো, এটা অসংজ্ঞায়িত। ইনফিনিটি কোনো সংজ্ঞা নাই, মানে সংজ্ঞায়িত না বিষয়টা। ওই যে আজীবন বাকির খাতার মতো, এটা কি কোনো ফিনিশিং আসলো? ঠিক আছে, এই আগে তো দিছি, ব্যাখ্যা দিলাম না আমি, এরর আর কি। তাহলে কি বলেন, কি কি বুঝলাম এখান থেকে? বলেন কোন সংখ্যার সাথে আই থাকলে সেটাও অবাস্তব, তাহলে মানগুলো এভাবে থাকতে পারে, 3i, তারপরে -2i, তারপর √5i, এই সবই অবাস্তব। ওই আই মানেই তো ওই বিষয়টাই শো করতেছে, যে রুটের ভিতর মাইনাস, মূলত একই কথা। বলেন রুটের ভিতর মাইনাস থাকবে, বলেন রুটের ভিতর মাইনাস থাকবে, অথবা কোন সংখ্যার সাথে আই থাকবে, কিন্তু ওই ভিতরের মাইনাসটাই কিন্তু বাইরে এসে আই রূপ ধারণ করেছে। কিন্তু দুইটা ঘটনা একসাথে থাকবে না, যে রুটের ভিতর মাইনাসও থাকবে আবার আইও থাকবে, এরকম থাকবে না। বলেন যে কোনো একটা, আই মানেই তো আবার রুটের ভিতরে মাইনাস। তাহলে খেয়াল করেন যে অবাস্তবের সংখ্যাটা কি দিয়েছিলাম, এখানে খেয়াল করেন, কোন সংখ্যার বর্গ যদি কি হয় তাহলে তাকে কি বলে, অবাস্তব। দেখেন এই জন্য, তাহলে দুইটা সংখ্যা এখানে দেখেন, বলেন কোন সংখ্যার মান এরকম, বলেন রুটের ভিতর মাইনাস, এটা অবাস্তব, অথবা কোন বর্গের মানটাই কিরকম দেখা যাচ্ছে, একটু তাকান ভালো করে খেয়াল করেন। বলেন বাম দিকে বর্গ স্কোয়ার, আর সেই বর্গটা ডানে কি শো করতেছে, নেগেটিভ সংখ্যা, তাহলে i² = -1, এটাই তো ওই সংখ্যাটা শো করতেছে, মানে একটা বর্গ ঋণাত্মক শো করতেছে, আর রুটের ভিতর কি শো করতেছে, মাইনাস, এইটাই তো অবাস্তবের ব্যাখ্যা। এর দিকে তাকালেই হচ্ছে, ঠিক আছে কিনা? কোন বর্গ যদি দেখেন মাইনাস, সেটা অবাস্তব। তাহলে এই এর জায়গায় ভবিষ্যতে এরকম বলতে পারে চালাকি করে, এই বলো তো x² = -4, এরকম দিল, হ্যাঁ, এটা থেকে তুমি কি বুঝতেছো এখানে? তাহলে আপনি অবাস্তব ব্যাখ্যা করে দিলেন।
মানে এরকম একটা আকৃতি, অনেক সময় চালাকি করলো, সংখ্যাটার সাথে মিলাবেন। আর চলেন লেখেন জটিল সংখ্যা, লেখেন লাস্ট আলোচনা। আর যেটার উপর যে মূল শীট দিয়ে আমি 12 পৃষ্ঠার ভগ্নাংশ, মৌলিক, মূলদ, সেটা পরের ক্লাসে আমরা ঢুকবো। মূল ক্লাসে ঢোকার আগে আরেক ক্লাস, বুঝতে পারছেন কিনা? অনেক সময় দেখে না যে সিনেমার মধ্যেই দেখা যায় আবার শুটিং করতেছে নায়ক নাই, ওখানে আরেক শুটিং চলতেছে, এরকম কাহিনী হয়ে গেছে। ডান না? অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা, -2 -3 এগুলো অবশ্যই বাস্তব, আমি ব্যাখ্যা দিচ্ছি না কি? হ্যাঁ বলেন, রুটের ভিতর মাইনাস, আবার বলেন এটা অবাস্তব। কিন্তু শুধু মাইনাস তো আর বলি নাই, যে অনেকে খেয়াল করে না, অথবা আই থাকবে। এবার যে ব্যাখ্যাটা দিব এটাই, এটার পরে আমরা বাস্তবে ঢুকতে পারবো আর কি। এটা হলো জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। লেখেন সংখ্যা, লেখেন বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার অবাস্তব সংখ্যার বীজগাণিতীয় সমষ্টিকে জটিল সংখ্যা বলে। যেমন এই যে ঝটপট লেখেন 2 + 3i, এই যে এরকম খুব সহজ। তারপর ধরেন 4 - 5i, এটা জটিল সংখ্যা। তারপর হইতে পারে এরকম √6 -√6, এই যে মানে যে কোনো ভাবে আপনি টের পেয়েছেন যে এক অংশ বাস্তব আর এক অংশ অবাস্তব, এবং মাঝখানে কি আছে বলেন? যোগ বা বিয়োগ। আর এই যোগ বিয়োগকেই বলা হয় বলেন সমষ্টি। যে আজকে ছোটখাটো অনেক আইডিয়া দিব, আরো তো হাফ এন আওয়ার নিব, তার মানে অনেক কিছু পাবেন আরো। ছোটখাটো এগুলো সাধারণত আলোচনা হয় না। এই যে প্লাস মাইনাস থেকে সমষ্টি বলা হয়, বীজগণিতীয় সমষ্টি, মানে মাইনাস ও সমষ্টি। আবার গুণ ভাগ দুইটাই গুণ, যত ভাগ আছে সব গুণ দিয়ে সলভ করা হয়, দেখবেন। এটা কনসেপ্ট আমি ক্লিয়ার করতেছি আপনাকে। সেটা হলো আপনি খেয়াল করেন 5 + 2, এটা কি? এটা যোগ না কি? 5 + 2 কত বলেন? 7। তাহলে এটা কি সমষ্টি, মানে যোগ করছি আমি। আর 5 - 2, এটা আপনি কি বুঝতেছেন? এটা বিয়োগ বুঝতেছেন না? এটাও যোগ। এই দেখ, অনেক ভাবে আমি ব্যাখ্যা দিতে পারবো। এটা এভাবে লেখা যায় 5 + -2, এটাও একটা যোগ হয়েছে, এই যে 3। এক্স্যাক্টলি এটা 5-এর সাথে ধনাত্মক 2 যোগ বুঝাচ্ছে। আর এটাকে আমরা লিখতে পারি, সবই তো যোগ দিয়ে লেখা যাচ্ছে, যাচ্ছে না, আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে যত বিয়োগ আছে সব যোগ দিয়ে লেখা যাচ্ছে। বলেন ঋণাত্মক 2 যোগ হয়েছে, বলেন ওই যে বাম দিকের 2 আর কি, সংখ্যা রেখার, এই তো। তাহলে দুইটাই তো যোগ, গুণ ভাগ দুইটাই গুণ, এই দেখেন। আর সূচকের ক্লাসে ব্যাখ্যা পাবেন যোগ থেকে গুণ কিভাবে আসছে, যোগ থেকে গুণ, বিয়োগ থেকে ভাগ, এই আইডিয়াগুলো খুব চমৎকার ব্যাখ্যা পাবেন। আজকে দেখাচ্ছি। এই দুইটার নামই সমষ্টি। আর গুণ ভাগ দুইটাই গুণ দিয়ে ব্যাখ্যা করা যায় কিভাবে। যেমন আপনি 10 × 2, এটা তো গুণ, তাই না? আর 10/2, এই এই 2 দিয়ে ভাগটাকে আপনি এভাবে বলতে পারেন হাফ দিয়ে গুণ। কত দিয়ে গুণ? এই হাফ দিয়ে গুণ আর কি। আপনি হাফ × 10 লিখে দিলেন। অর্থাৎ পৃথিবীতে যত ভাগ আছে তার উল্টাটা গুণ। 3 দিয়ে ভাগ মানে তো তার উল্টা দিয়ে গুণ। সব গুণ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে তো। তারপর 4 দিয়ে ভাগ করলেন বা 1/4 দিয়ে গুণ করলেন, এটা গুণ ভাগের ব্যাখ্যা। আর সবসময় বিপরীত দুইটা হয়, একটা যোগাত্মক, একটা গুণাত্মক। বলেন বিপরীত দুই দিক থেকে হয়, বলেন ডান বাম, যেটাকে আমরা মেন্টাল অ্যাবিলিটি বলি যে মিরর রিফ্লেকশন, মিরর, আয়নায় যে প্রতিফলনটা হয়। আমার ডান হাত কি দেখা যায়? তাহলে ডান বাম একটা উল্টানো, মানে একটা বইকে দুই ভাবে উল্টানো যাবে। আবার বইটার একটা অ্যাডও হয়ে গেল, এক ঢিলে 2 পাখি হয়ে গেল, দেখেন বিজ্ঞাপনও হয়ে গেল। বইকে উল্টানোর দুইটা উপায় আছে, বলেন ডান বাম।
মানে ডানের অংশ বামে, বামের অংশ ডানে, এভাবে একটা উল্টানো যায়, আরেকটা উল্টানো হলে এইভাবে উল্টানো। তাহলে 180 দুই ভাবে ঘটে। ওটার নাম ওয়াটার রিফ্লেকশন। মানে আমরা যখন পুকুরের পাড়ে দাঁড়াই তখন আমার মাথাটা চলে যায় নিচে, পা উপরে, তাহলে আমি ঘুরে গেছি এভাবে উপর নিচে 180। এটাই গুণাত্মক। আর ডান বাম এটাই যোগাত্মক। এই দেখেন, এগুলো ম্যাথের মধ্যেই আছে। ধরেন আপনি এই যে একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখা ডানে +2 হলে বামে কি, তাহলে অবশ্যই ডানের উল্টা বাম। তাহলে বলেন দুই সংখ্যাটার একটা উল্টা সংখ্যা কি? হ্যাঁ, এটা হলো ডান বামের উল্টা। আবার 2 এর আরেকটা উল্টা হলো হাফ, এটা হলো উপর নিচে উল্টা, কারণ 2 এর নিচে মানে মানে কি আছে, এটা 2 ইনভার্স মানে উল্টা। আমি কি বুঝতে পারছি? তাহলে 2 এর একটা বিপরীত হলো -2, মানে আমরা ধরলাম এটা +2 মানে ডান, এরকম বাম। আর সে উপরে আছে, নিচে চলে গেছে, উপর নিচ। এই পৃথিবীতে উল্টা দুই রকমই হয়, আর হয় না। আমি আবার বলতেছি, কিন্তু সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। যেটা আমরা বলি মিরর রিফ্লেকশন আর ওয়াটার রিফ্লেকশন মেন্টাল অ্যাবিলিটি, বুঝতে পারছেন? তাহলে যে কোনো একটা বস্তুকে উল্টানোর দুইটাই বুদ্ধি আছে পৃথিবী। বলেন ডান বাম আর উপর নিচ। ওই কম্পিউটার দেখবেন এরকম রোটেশন অপশনে এটাই থাকে, লেফট রাইট আপ ডাউন। বুঝতে পারছি? তাহলে সংখ্যার ওই দুইটাই চেহারা। তা সে ডানে, তাহলে বামে কি আছে, এটা তার একটা বিপরীত। আর সে উপরে, নিচে দিলেই উল্টে যাচ্ছে। ছোটখাটো বিষয় তা অনেক কাজে লাগে। এগুলো সাধারণত আলোচনা হয় না, মনে থাকবে? এই যে বললাম বিয়োগ মানেও যোগ, দেখলেনি তো? আমি যে কোনো বিয়োগকে যোগ দিয়ে ব্যাখ্যা করে দিব, যেখানে ডান দিকের 2 যোগ হয়েছে আর এখানে বাম দিকের 2 যোগ হয়েছে, দুইটাই যোগ, এই জন্য সমষ্টি না। লিখে রাখেন সবাই। বইটার দাম, বইটার দাম 1 লক্ষ টাকা নির্ধারণ করতে চেয়েছিলাম, পরে দেশের কথা বিবেচনা করে আমি 50,000 টাকার দাম নির্ধারণ করেছি। কত? কিভাবে? ক্লাস 5 থেকে 10 পর্যন্ত প্রাইভেট পড়ে যত টাকা খরচ হয়েছে তার থেকে বেশি ম্যাটেরিয়াল এখানে আছে, ডিটেলস এবং শর্টকাট। এবং এটা আপনার ক্যারিয়ার গড়ে দিব, মানে শেষ মুহূর্তের একটা বিষয় হিসেবে 50,000 টাকা হয়। তার মানে বই কেনার সামর্থ্য কারোই নাই সাধারণত, মানে এরকম বড় আত্মাও লাগবে। এই জন্য আমরা শুধু প্রিন্টের খরচ আর কাগজের দামটা নিচ্ছি। তার মানে আপনি আসলে বই কিনতেছেন না, বলেন কতগুলো কাগজ আর প্রিন্টের খরচ দিচ্ছেন। বই কেনার কথা বাদ দেন, 2-3 মাস পড়েন, পড়ার পরে বুঝতে পারবেন যে কি বলছি। কেনার পরে 3 মাস পড়বেন, দেখবেন এটা অমূল্য সম্পদ, অর্থাৎ এটা কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব না। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, দেশের জন্য দিয়েছি। যখন দিয়ে দিই তখন আর পার্সোনাল থাকে না। আপনি এটা থেকে নিয়ে প্রাইভেট পড়াতে পারবেন। এই যে রাজশাহীর আমার এক ছাত্র, রুয়েটের ছাত্র, 1 লক্ষ টাকা আর্ন করতো আজ থেকে আরো 4-5 বছর আগে। ইঞ্জিনিয়ারিং লাইন থেকে অনেকে এই লাইনে ঢুকে যায়, হয় বিসিএস এ ঢুকে যাচ্ছে, নাহলে বাইরে, প্রথম হলো বাইরে। তাদের জন্য আলাদা তেমন কোনো ব্যবস্থা এখন আর পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? এই কোথায় ছিলাম আমরা? এই যে এটা এখানে বলেন বাস্তব আর কি অবাস্তব। দুইটা পার্ট থাকতে হবে, তাহলে যে সংখ্যাটা দুইটা অংশ আছে এরকম তারাই হলো অবাস্তব। এবার ম্যাথ লেখেন, ম্যাথ করাই কয়েকটা। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ? বলেন বলেন। রুটের ভিতর মাইনাস থাকলে তা অবাস্তব, অথবা আই থাকলে, ওই আলোচনাটা কই ছিল? বলেন রুটের ভিতর মাইনাস থাকলে অথবা কোন সংখ্যার সাথে আই থাকলে তা অবাস্তব। তাহলে ওই আইটা আসতেছে কোত্থেকে? ওই যে ভিতর থেকে আসতেছে। একই তো কথা, একই কথা না? আরেকটা পয়েন্ট কি দিলাম বলেন? বাস্তব এবং অবাস্তব মিক্সড, এটাই অবিশুদ্ধ। অবিশুদ্ধর নাম কি? জটিল। 41 বিসিএস এ প্রথম নক করলো এই যে এই অঙ্কটা, √2 ইন্টু √8 কত, এটা সরাসরি সলভ করতে দিছে। তো আমি তো আগে থেকে অবাস্তব পড়াতাম যাতে মানুষ বাস্তব ভালো বুঝে।
এটাই তো নিয়ম, যে ভদ্রতা পড়বা, অভদ্রের সংজ্ঞাও পড়বা, তাইলে না ভালো বুঝতে পারবা। তোমাকে ওইটাও দেখে আসতে হবে, অভদ্রের আচরণটা কেমন, সঙ্গে সঙ্গে তুমি অভদ্র ভালো বুঝতে পারবে। এটা অবাস্তব থেকে প্রশ্নটা হইছে, এই যে দেখেন এইভাবে লিখতে হবে, দেখেন বুঝতেছেন কিনা। ওইটাই আই হয়ে যাবে। আই কোত্থেকে আসলো বলেন, ব্যাখ্যা দেন। ওই তো √-1 মনে থাকবে, এই যে আই এভাবে লিখতে হবে। এটাকে এটা লেখা যায়, মানে আলাদা ভাবে, এটা একটা অবাস্তব। আমি কিন্তু ব্যাখ্যাটা এইভাবে দিয়েছি, √-2 সমান ব্যাখ্যাটা দিয়েছি √2 × √-1, এই দেখেন। তো এই জায়গায় তো আমি লিখতে পারি √2i, এই যে যাই প্রথমে এটা বাইরে বের হচ্ছে 1 এর সাথে, দেন এটা আই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্লাস থেকে কমন পড়েছে এটা, এভাবে পড়াচ্ছিলাম। তারপর বলেন i², বলেন, মানে i² না হলে তো কোনো মান বসাতে পারতেছি না। আর ওর যে মান সেটা তো সেটা থেকে তো এটাই ভালো। ওই রুটের ভিতর মাইনাস থাকলে তো আমার লাভ হচ্ছে না, আমি কিছুই লিখতে পারতেছি। যতক্ষণ i² হবে তখন একটা মান লেখা যাচ্ছে, বা i⁴ এরকম। এই যে √16 এবার আরেকটা ব্যাখ্যা দিব, এরকম অজানা অনেক ব্যাখ্যা আছে। এটার মান -1 মনে আছে, কোন একটা জায়গায় লেখা আছে লাইভে, আর এটার মান অনলি 4। এখানে আবার আরেক দল প্রশ্ন করে, স্যার 16 বর্গমূল কখন 4 লিখবো আর কখন +-4 এরকম লিখবো। এটার ব্যাখ্যাটা হলো, শুধু সংখ্যা থাকলে ধনাত্মকটা আসবে। আর বলেন বীজগাণিতিক রাশি, বলেন চলক XYZ এরকম কিছু থাকলে, এই যে শুধু 16 বর্গমূল পৃথিবীতে 4, আর কেউ কিছু খুঁজেই পাবে না। যত ল্যাপটপ আছে, যত ক্যালকুলেটর আছে, কোনোদিন বর্গমূল করে দেখেন +- শো করছে? 5-এর বর্গমূল করে দেখেন, অমূলদ হোক বা মূলদ হোক, প্লাস। কিন্তু যখনই দেখবেন এই যে এটা, তখনই দেখবেন এরকম লিখতেছে। এটা ভালো একটা ব্যাখ্যা দিব আজকে, মজা পাবেন। কেন এখানে +- আসে আজকে ভালো মতো শিখেন। কোন সমীকরণের পাওয়ার যদি 2 হয়, সমীকরণের পাওয়ার কি হয় 2, তার নাম দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের মূল থাকে 2টা, এটা গণিতের রুল। পাওয়ার 2 হলে মূল 2টা, এটা মূল বলে সমাধানকে। পাওয়ার 3 থাকলে মূল 3টা। হ্যাঁ, যে এই আকারের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। ax² + bx + c = 0। তো আমার এই সমীকরণটা যদি 16 বামে চলে আসে, তাহলে আমার সমীকরণটা এরকম হয়ে যায়। এটা 100% একটা দ্বিঘাত সমীকরণ। বলেন a মানে 1, বলেন a মানে 1, আর c মানে -16, আর এখানে b মানে 0। ওই যে এ বি সি মধ্যে যে সহগগুলো আছে, একটা 0 হলেই তো আমার এক্সট্রা মিসিং। আর সবাই জানে যে দ্বিঘাতের মূল থাকে কয়টা, এই কারণে এখানে 2টাই নেওয়া হচ্ছে, মূল 2টা, মানে গণিতটা অবিশুদ্ধ। এটা হচ্ছে একটা পারফেক্ট ব্যাখ্যা, এবার বুঝতে পারছি। হ্যাঁ, গণিতে এটাই আছে, দ্বিঘাতের মূল 2টা, নাহলে তো আমি একটা লিখলে তো ওইটা মিলছে না বিষয়টা। ওইটা যে দ্বিঘাত, এবার বুঝছেন তো। এই যে দেখেন দ্বিঘাতের এই যে ax² + bx + c, এখানে এক্সট্রা হলো চলক, মূল চলক হলো একটাই চলক, আর এগুলো হলো সহগ, চলকের সামনে আছে সহগ, কোইফিসিয়েন্ট, আর এর নাম কনস্ট্যান্ট, ধ্রুবক। এবিসি এর মানটাই এখানে মেইন। হ্যাঁ, তার মধ্যে বি 0, বলেন, এই কারণে এক্স মিসিং। আর এ কোনো কিছু নাই মানে তো 1 আছে মনে মনে, যার কেউ নাই তার আল্লাহ আছে। তেমনি সংখ্যার সাথে কি আছে, 1 কিভাবে আছে বলেন, গুণ আকারে আছে, সবসময় ভাগ আকারে থাকে এবং পাওয়ারে থাকে। কোনো কিছু নাই, আপনি 1 কে পাচ্ছেন, ঠিক আছে। কোনো হর নাই, 1 তো আছে। কোনো পাওয়ার নাই, 1 তো আছে। 1 এসে বিভিন্ন সময় আপনাকে বাঁচাবে, উদ্ধার করবে। এই সবাই ভাল লাগছে ব্যাখ্যাটা, মনে থাকবে। ব্যাখ্যা কি, দ্বিঘাত, দ্বিঘাতের মূল 2টা, এটাই ভালো ব্যাখ্যা, ঠিক আছে। চলেন সামনে আগাই। তাহলে রেজাল্ট আসছে কত, -4 আসছে না। এবার দেখেন -4, তো অপশনে কি করেছে, ওরা দিয়ে রাখছে এরকম +4 -4, ওই দেখেন আবার আগে ব্যবস্থা দিয়ে রাখছে। তারপর ধরেন 8, হ্যাঁ, বা এরকম দিল -8 ধরেন, এরকম দিল। তো অনেকে কি করেছে, এরকম ভাবছে যে কি আর এমন ম্যাথ আসছে, ওরা ভাবছে যে যেহেতু গুণ করাই যায়,
একবারে 8 দুগুণে 16 আর মাইনাসে মাইনাসে প্লাস। বাহ, কি সহজ ম্যাথ চলে আসছে। কত আসছে? 4। তো মানুষ বুঝতে পারে না কেন? ধরেন সে জানে না যে এটা আলাদা আলাদা, অবাস্তব, কিন্তু তার মাথায় যতটুকু আইডিয়া আছে, মানুষ তো তার সর্বোচ্চটাই চেষ্টা করে অলওয়েজ। কি পরীক্ষার হলে সর্বোচ্চটা নিংড়িয়ে দেওয়ার চেষ্টা করবে না সে? নাকি কাউকে যদি স্টেজে বলা হয় তুমি একটা কৌতুক বলো, সে তার বেস্ট কৌতুকটাই বলবে? নাকি এমন একটা বলবে যে নিজেরই হাসি উঠে না? বলবে? যদি গান গাইতে বলা হয়, ভালোটাই বলবে। তাহলে পরীক্ষার হলে যে সর্বোচ্চটা চিন্তা করবে। ধরেন সে ভুল চিন্তাই করতেছে, কিন্তু তার দৃষ্টিতে যতটুকু পারতেছে, সে তার মাথায় যতটুকু তথ্য আছে সমস্ত তথ্য দিয়ে চিন্তা করলো 16, তারপরে কত আসলো? 4। আবার অপশনে দেখলো আছে 4, তখন আর সে বুঝতে পারে না। যখনই কোনো একটা অ্যান্সার ধরেন সেটা সঠিক না, কিন্তু সেটা অপশনে আছে, সঙ্গে সঙ্গে তার ব্রেন বলে এই যে হয়ে গেছে, নাইলে এটা আসলো কোত্থেকে। এই হলো মানুষের চিন্তার একটা কমন একটা বিষয়। আমি আবার বলতেছি, জানি না আমার কথা বুঝতেছেন কিনা। তখনই সে এটা দাগা দিচ্ছে। তাদের জন্য এই আয়োজনগুলো করে, অথচ অ্যান্সার হবে এটা। সহজ প্রশ্ন ভুল হয় বেশি, বুঝেন নাই? হ্যাঁ, চলেন আরেকটা দেখাই। এই এটা দিব আমি বোর্ড বই থেকে। আরো আরো সমাজ, আরো ম্যাথ আছে। 44তম একটা প্রশ্ন ছিল I⁻⁻49, এগুলো আমার বই থেকে করে নিয়ে, বড় অঙ্ক। আলোচনায় ঢুকলে আমি বের হইতে পারি না। এই অঙ্কটা সলভ দিব এখন, এটা বোর্ড বইতে আছে। এটা কত? এই দেখ, প্রথমত এটা করে দিই। আই স্কোয়ারকে আর কিভাবে ব্যবহার করা যায়? এ স্কোয়ার প্লাস 2ab। এই যে এখানে আমি একটু ব্যাখ্যা দেই। এটা 2ab লিখছি না? 2ab সেটা কিন্তু এখানে আছে, কিন্তু আমি বাড়তি কি লিখছি বলেন? এই আই স্কোয়ার মানে -1, মনে থাকবে? আই মানে √1, আই স্কোয়ার মানে শুধু -1, I⁴ মানে +1, আর 1 স্কোয়ার মানে কি বলেন? +1। তো আমি যেহেতু -1 বাড়তি লিখছি, তাকে ভ্যানিশ করার জন্য লাগবে +1। তো সেটাকে এভাবে লিখলে আমার এদিকে এখান থেকে বোনাস হিসেবে পাওয়া যাচ্ছে একটা হোল স্কোয়ার ফর্মুলা। এটা একটু মাথায় রাখেন যে আই স্কোয়ারকে হাজির করলে তার সাথে একটা 1 স্কোয়ারও হাজির করানো যায়, দিয়ে যদি এই ফর্মেটের কিছু থাকে, দিয়ে একটা সূত্র হচ্ছে রুট আর স্কোয়ার কাটা। কিন্তু এগুলো প্লাস মাইনাসই লিখতে হয়, কিছু করার নাই। বুঝতে পারছেন? এই যে একটা অক্ষর আছে, এই ধরনের কারণে প্লাস মাইনাস চলে আসে, অজানা। কিন্তু ডিরেক্ট কোনো সংখ্যা থাকতো, শুধু 4 থাকতো, তাহলে 2 হয়ে যেত। কে কে বুঝছেন বলেন? অসাধারণ ক্লাস অনেকে লিখছে। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই সফল হন। আমার যারা ফলোয়ার শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য।